So আমরা যদি if we want to pass data from one file to another file, এই যে এই প্রজেক্টটাতে আছে load multiple fxml, এটা অলরেডি দেওয়া আছে আপনাদের। সেই প্রজেক্ট ওপেন করবেন, করলে ওখানে এটা পাবেন। তো ওখানে আমাদের কি ছিল, একটা বর্ডার পেন ছিল। বর্ডার পেনের সেন্টারে উই ইউজ টু লোড ডিফারেন্ট fxml, রাইট? তো এই হচ্ছে আমার বর্ডার পেন, ড্যাশবোর্ড বর্ডার পেন, ড্যাশবোর্ড ভিউ। এটা যদি আমরা একটু দেখি, তাহলে এই বর্ডার পেনটাতে আমরা অন্যান্য অ্যাঙ্কর পেনটাকে রিপ্লেস করছিলাম। সেন্টারে যে অ্যাঙ্কর পেনটা সিন বিল্ডারে দেওয়া আছে সেটাকে আমরা রিপ্লেস করছিলাম উইথ আদার অ্যাঙ্কর পেনস অফ আদার fxml। আমরা যদি এটাকে একটু রান করি তাহলে দেখতে পাবো যে এটা আপনাদের দেখানো হয়েছে আগে, তাই না? যে মাল্টিপল বর্ডারের সেন্টারে আমরা বিভিন্ন fxml লোড করতে পারি, সেই প্রজেক্টটাই। তাই যে বাটন ক্লিক করলে আমার অ্যাঙ্কর পেন চেঞ্জ হচ্ছে, রাইট? এটা আমরা দেখেছি, ইয়েস অর নো? ইয়েস। এখন ওই বর্ডার পেনেই আমি এখন যেটা এক্সট্রা যেটা করেছি সেটা হলো যে আমি একটা টেক্সট ফিল্ড আর একটা বাটন অ্যাড করেছি। এই যে একটা টেক্সট ফিল্ড আর একটা বাটন অ্যাড করেছি, অ্যান্ড এর সাথে সাথে আমি আরেকটা fxml ফাইল তৈরি করেছি, ভিজিটর ডিটেল ভিউ। তাহলে এই ভিজিটর ডিটেল ভিউতে বেসিক্যালি ইট উইল শো দ্য ডিটেলস অফ দ্য ভিজিটর। ওকে, নাও হোয়াট হ্যাপেন্স, I will transfer from this fxml to visitor detail view fxml. এই যে কথা বন্ধ করেন, হ্যালো, কথা বলছেন কেন? তাহলে আমি আমার ভিজিটর ডিটেল ভিউতে সুইচ করব। এখন সেটা আমি এই সেন্টারেও আনতে পারি, আবার এই স্টেজেও ওটাকে নিয়ে আসতে পারি, আবার নতুন স্টেজেও আনতে পারি, সেটা আপনার ব্যাপার, আপনি কোথায় আনবেন। বাট ইউ আর ইনিশিয়েটিং অ্যানাদার fxml ভিজিটর ডিটেল ভিউ ইন দিস বাটন। তাহলে এই বাটনে আমাকে fxml লোডার দিয়ে লোড করতে হবে, এটাকে সিন বানাতে হবে, তারপর আপনি যেখানে স্টেজে দেন বা বর্ডার পেনের সেন্টারে দেন বা নতুন স্টেজে দেন, আমি নতুন স্টেজে দিয়েছি, তো এখানে চলে আসলো, রাইট? নাও I want to pass some data, let's say একটা ভিজিটর আইডি। তাহলে এই যে this fxml while loading another fxml, it is transferring, so controller 1 is transferring some data to controller 2। তাহলে কন্ট্রোলার 2 দেখেন ওটা রিসিভ করে সে আবার এটাকে এখানে ইউজ করছে। তাহলে এটাই আমাদের দেখার বিষয়, হাউ টু ট্রান্সফার ডেটা। ওকে, নাও থিঙ্ক অ্যাবাউট দিস সিনারিও। হোয়াট ইউ আর সেন্ডিং ইজ অ্যান ইন্টিজার। এখন আপনি যদি এটাকে গেট টেক্সট করে পার্সেন্ট করে একটা ইন্টিজার তৈরি করেন, দিস ইন্টিজার ইজ লোকাল টু দ্য মেথড অফ কন্ট্রোলার 1, তাই না? আবার যদি সেটা একটা এফএক্স আইডির মধ্যে থাকে, এফএক্স আইডিটাও তো প্রাইভেট টু দ্য কন্ট্রোলার 1। So this controller 2 has no access to any of internal stuff of controller 1. তাহলে who want to make this integer available to controller 2? The on action button of controller 1. তাহলে on action বাটনকে এই ভ্যালুটা বা হোয়াট এভার দ্য ভ্যালু ওর কাছে অ্যাভেলেবল করতে হবে। হাউ ইট ইজ পসিবল? তো এখানে যেটা করতে হবে, না বলেন আপনার আইডিয়াটাকে কি সেট করবেন। নাও আই হ্যাভ এন ইন্টিজার, এটাকে গেট টেক্সট করে পার্সেন্ট করেছি, সো দ্যার ইজ এন ইন্টিজার। ইন্টিজারটার স্কোপ কি? হ্যাঁ, ধরেন এই বাটনটা ইন্টিজারটা গেট টেক্সট করে পার্সেন্ট করলো, তাহলে এই ইন্টিজারটা তো এই অন অ্যাকশনের ভেতরে আছে, সো লোকাল টু দিস অন অ্যাকশন। অথবা আপনি একটা ফিল্ড ডিক্লেয়ার করে রাখতে পারেন, ইন্টিজার ফিল্ড কন্ট্রোলারে, সেটাতেও নিতে পারেন। হোয়াট এভার দ্য কেস, সেটাকে আপনি এখানে অ্যাভেলেবল করবেন কিভাবে কন্ট্রোলার 2 তে? দ্যাট ইজ মাই কোশ্চেন। হোয়াট ইজ ইউর আইডিয়া? এই বাটনের মধ্যে এই কন্ট্রোলার
কি কল করলে? হ্যাঁ, কল কাকে করা যায়? ইউ ক্যান অনলি কল এ মেথড। আপনি তো কি ফিল্ডকে কল করা যায়? ফিল্ডকে আপনি রিড রাইট করতে পারেন। ক্লাসকে কল করা যায়? ক্লাস তো টাইপ। অবজেক্টকে কল করা যায় না, অবজেক্ট তো নিজে কিছু করে না যে ওকে কল করবেন। যে কিছু করবে তাকেই তো আপনি কল করবেন। তাহলে অবজেক্ট আপনি ক্লায়েন্ট হিসাবে ইউজ করতে পারেন, কল করতে হবে মেথডকে। So what you need to do, you need to call a method of controller2 from this on action, and you pass the data as parameter to this method here. তাহলে controller2 এর একটা মেথড প্যারামিটার হিসাবে সেটা রিসিভ করবে। তাহলে ওই মেথডটাকে একে কল করতে হবে। বুঝতে পেরেছেন? তো আপনি যখন সিন বিল্ডারে গিয়ে মেথডের নামগুলো দিয়ে দেন কোড সেকশনে গিয়ে, those methods are auto generated in your controller class. fxml মেথড @fxml থাকে মেথডের উপরে, কিন্তু এখানে আপনাকে নিজে থেকে একটা এক্সট্রা মেথড বানাতে হবে যেটা আপডেট কন্ট্রোলারে আসবে না, কারণ দিস মেথড হ্যাজ নাথিং টু ডু উইথ সিন বিল্ডার। দিস মেথড স্ট্র্যাটেজিক্যালি ইউ আর মেকিং সো দ্যাট কেউ যদি এই মেথডটাকে কল করে সে একটা ডাটা পাস করতে পারবে। দ্যাট ইজ দ্য পারপাস অফ দিস মেথড। তাহলে আপনাকে একটা নিজস্ব মেথড অ্যাড করতে হবে অ্যাজ এ ডেভেলপার ইন দিস controller2, এবং সেখানে প্যারামিটারটা দিতে হবে যা আপনি রিসিভ করতে চান। সেখানে আমি ইন্টিজার দিয়ে দেখাচ্ছি, তাহলে ইন্টিজার প্যারামিটার হবে। আমি যদি একটা অবজেক্ট পাঠাতাম তাহলে সেই অবজেক্টের টাইপটা হতো প্যারামিটার, আর এই অন অ্যাকশনে গিয়ে ওই মেথডটা কল করে ডাটাটা পাস করতে হবে। তাহলে মেকানিজমটা বোঝা গেল? তাহলে আমরা যদি কোডে চলে যাই, তাহলে আমার controller2 হচ্ছে এইটা, ভিজিটর ডিটেল ভিউ কন্ট্রোলার। এইটাতে যদি আমি একটু দেখি, now this is my custom method, it's not @fxml method. সো এখানে আমি একটা মেথড বানিয়েছি, পাবলিক মেথড হতে হবে, যে রিসিভ ডাটা ফ্রম আদার কন্ট্রোলার প্যারামিটার ইন্ট। এখন এই মেথডে যখন আমি ইন্টিজারটা পাবো, আমি আমার ভিজিটর লেভেলে ওটাকে বসিয়ে দিচ্ছি। লেভেল তো স্ট্রিং হোল্ড করে, আমি রিসিভ করেছি ইন্টিজার, তো ওটাকে টু স্ট্রিং করে বসিয়ে দিচ্ছি। ওকে, অ্যাজ এ রেজাল্ট এই মেথডটা যখন এই 123 পেল এখান থেকে, সেই লেভেলে সেট করে দিল। ঠিক আছে? তাহলে এই কলটা এবং সিন সুইচিং এর কাজ, মানে এফএক্সএমএল ট্রান্সফারের কাজটা এবং মেথড কলটা কে করলো? এই বাটনের অন অ্যাকশন। তাহলে এটা কোথায় আছে? এটা আছে controller1 এ, মানে ড্যাশবোর্ড কন্ট্রোলারে। তাহলে আমরা যদি ড্যাশবোর্ড কন্ট্রোলারে যাই, go to visitor info view on action, বাটন ওয়ার্ডটা মিস হয়ে গেছে, যাই হোক। তাহলে যেহেতু ফাইল খুলতে হবে, ট্রাই ব্লক লাগবে, তাহলে আমি আগে লোড করলাম ফাইলটা অ্যাজ ইউজুয়াল, যেভাবে এফএক্সএমএল চেঞ্জ করা হয়। তারপরে আমি একটা প্যারেন্ট দিয়ে সিন বানালাম। এখন নাও ইউ হ্যাভ টু ডিসাইড where you want to use that scene. Do you want to use it on the same stage or on a different stage? তাহলে আপনি নিউ সিন করবেন। আর যদি একই বর্ডার পেনের সেন্টারে দেন তাহলে নিউ সিনও করতে হবে না, তাহলে বর্ডার পেনের সেট সেন্টারে এটা দিয়ে দিতে হবে। তো যাই হোক, আমি এখন কথা হলো যে বর্ডার একই ইয়েতে যদি রাখেন তাহলে তো আসলে এইটা ট্রান্সফার করারও দরকার নাই, আপনি তো একই কন্ট্রোলারে আছেন। as long as you are in the same controller, you don't need to pass the data. তার মানে ডেটাটা পাস করবেন যখন আপনি আলাদা একটা সিনে চলে যাবেন, সিন নিউ করবেন তখন। ওকে, তো আমি সিন করলাম, তারপরে আমি এখন নতুন স্টেজে দিব। সেম স্টেজে দিলে ওই যে গেট সিন গেট উইন্ডো করে নিয়ে আসতে হবে। তো আমি সিনটাকে স্টেজে বসাই দিলাম, স্টেজ শো করে দিলাম। এইটুকু তো আমরা অলরেডি জানি, উই নো দিস প্রসেস যে এটা করতে হয়, তাই না?
এখন আমাকে অন টপ অফ দ্যাট আমাকে এখন যে কাজটা করতে হবে, তাহলে আমি সিনটাকে স্টেজে সেট করে স্টেজটাকে আমি ভিজিবল করে দিলাম, শো করে দিলাম। সাথে সাথে আমি এখন আমার এই মেথডকে কল করব। এখন খেয়াল করেন, ভিজিটর কন্ট্রোলারে যদি আরেকবার একটু যাই, এই মেথডটাকে যে কল করবে তার ক্লায়েন্ট কে হবে? আমি যদি বলি যে শো সিজিপিএ মেথডকে কল করতে চাই, who should be the client? Show CGPA is a method of student class. Now who should be the client? No. Student instance. আসিফ হতে পারে, শফিক হতে পারে। এটা তো স্ট্যাটিক মেথড না যে স্টুডেন্ট ডট শো সিজিপিএ। এটা ইনস্ট্যান্স লেভেল গ্রেড নিয়ে কাজ করে, তাই না? তো তাহলে ওইটা যদি বুঝে থাকেন তাহলে এইটার ক্লায়েন্ট কে হবে? কন্ট্রোলারের একটা ইনস্ট্যান্স। কোন কন্ট্রোলার? ভিজিটর ডিটেল ভিউ কন্ট্রোলার। তাহলে আমি কন্ট্রোলার 1 এ ড্যাশবোর্ড ওই বাটনের ওখানে গিয়ে নাও আই এম ক্রিয়েটিং এ কন্ট্রোলার ইনস্ট্যান্স, এই যে নিউ visitor detail view controller. Now I am making that client, calling that method of the controller 2 and passing the data what I am supposed to pass. তা আমি একটা ইন্টিজার পাঠিয়ে দিলাম। তো ওই কন্ট্রোলার যখন এই ইন্টিজারটা রিসিভ করবে, সে তখন আবার সেটাকে সাথে সাথে লেভেলে আপডেট করে দিল। বোঝা গেল? তাহলে আরেকবার আপনাকে রান করে দেখাই। কি তারপর? কোনটা? এটাই তো আমি করেছি। আপনাকে কি দেখালাম যে আমি আগের কন্ট্রোলার থেকে একটা ইন্টিজার টাইপ করে বাটনের সিন সুইচ করলে নতুন স্টেজে যে ওখানে পরের সিনের কন্ট্রোলার তো এটা, এই যে ভিজিটর ভিউ ডিটেল ভিউ কন্ট্রোলার, এইটাকেই তো কল করা হয়েছে, ও রিসিভ করেছে। তাহলে ও এটাকে কল করে দিল, প্যারামিটার সাপ্লাই দিয়ে দিল, ও এটাকে রিসিভ করলো, করে লেভেল আপডেট করে দিল। এখন আপনি কি করবেন সেটা তো আপনার উপর ডিপেন্ড করে। না, ওয়ান থিং টু রিমেম্বার, আপনি যে ভ্যালুটা পাঠালেন এটার কাজ যদি এই মেথডেই ইমিডিয়েট করে ফেললেই হয়ে যায় তাহলে তো হয়ে গেল। কিন্তু যদি এই ভ্যালুটাকে ইমিডিয়েট কোনো হয়তো ইউজ নাই, কিন্তু আপনি পরে ইউজ করবেন বা অন্য কোনো হ্যান্ডলার থেকে এটাকে ইউজ হবে, তখন তো এই ভ্যাল যদি এখানে ইউজ করতে চাই এটা তো অ্যাভেলেবল না, কারণ এটা প্যারামিটার, সো লোকাল টু দিস মেথড। সো ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট অ্যাভেলেবল টু আদার মেথডস, তাহলে ওটাকে একটা ফিল্ডে রেখে দিতে হবে। তাহলে আপনাকে একটা ফিল্ডে ওটাকে নিয়ে নিতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু মেক দ্যাট রিসিভড ভ্যালু অ্যাভেলেবল টু অল মেথডস অফ দ্য কন্ট্রোলার, তাহলে ওটাকে একটা ফিল্ডে দিয়ে দিবেন, তখন সেইটাকে কিন্তু যে কোনো জায়গা থেকে ইউজ করা যাবে, যেমন এখানে। কোশ্চেন? জি, না বোঝা গেলে কোশ্চেন করেন, আর বুঝলে বলেন যে নো ইস্যু। ঠিক আছে, ওকে। তাহলে এখন যদি আপনাকে আমি আরেকবার রান করে দেখাই, তাহলে আমি যদি এখন এখানে একটা ভিজিটর আইডি দেই, তাহলে ইট শুড বি রিসিভড ইন দ্য কন্ট্রোলার 2, অ্যান্ড কন্ট্রোলার 2 কিন্তু ওটাকে লেভেলে সেট টেক্সট করছে। আগের বার দেখলাম রান করলো, কিন্তু এখন দেখেন এটা কাজ করছে না। কিন্তু আমাদের ডিসকাশন অনুযায়ী তো এটা কাজ করার কথা, তাহলে কাজ করছে না কেন? আচ্ছা, আপনার নামটা কি? তানিম, হ্যাঁ। আর আপনার? রিয়া, ওকে। এখন মনে করেন যে তানিম একটা ক্লাস টেস্ট মিস করেছে। তো তানিমও স্টুডেন্ট অবজেক্ট, রিয়াও স্টুডেন্ট অবজেক্ট। সো তানিম মিসড এ ক্লাস। তো তানিমকে আমি এখন একটা 1-to-1
কাস্টম অ্যাসাইনমেন্ট দিলাম যে আপনাকে এখন একটা লাইন ফলোইং রোবট বানাতে হবে। ঠিক আছে, শুনেন। সো ইউ হ্যাভ টু মেক এ লাইন ফলোইং রোবট। এখন স্টুডেন্ট ক্লাসের একটা মেথড আছে রিসিভ কম্পোনেন্ট ফ্রম ফ্যাকাল্টি। তা আমি এখন বললাম যে আপনাকে একটা আরডুইনো দিতে হবে ওই লাইন ফলোইং রোবটটা বানানোর জন্য। তাহলে আমি এখন কি বলবো যে তানিম ডট রিসিভ কম্পোনেন্ট ফ্রম ফ্যাকাল্টি প্যারামিটার একটা আরডুইনো অবজেক্ট আমি সাপ্লাই দিয়ে দেবো। সো ইউ উইল রিসিভ দ্যাট আরডুইনো অবজেক্ট and you will build that line following robot. এখন আপনাকে না দিয়ে আমি যদি বলি যে রিয়া ডট রিসিভ কম্পোনেন্ট from faculty and supply that Arduino, তাহলে এটা কে রিসিভ করবে? রিয়া। কিন্তু লাইন ফলোইং রোবট তো বানাচ্ছেন আপনি, তাহলে কি আপনি লাইন ফলোইং রোবট বানাতে পারবেন? তাহলে ওই ঘটনাটাই ঘটছে এখানে। আমার স্টুডেন্ট তো একটা ক্লাস, এখন ইজ দেয়ার এনি রুল যে একটার বেশি ইনস্ট্যান্স তৈরি করা যাবে না? আমি হাজার হাজার ইনস্ট্যান্স বানাইতে পারি, আমার ইচ্ছা। আই জাস্ট ডিক্লেয়ার দ্য হ্যান্ডেল অ্যান্ড ইনস্ট্যান্সিয়েট। কেউ কি না করবে আমাকে? আনলেস ইট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস, নোবডি উইল টেল মি এনিথিং। তাইলে আমি এখন S1 to S1000 বানাতেই পারি। এখন এদের কাউকেই আমার আরডুইনো দিলে তো কাজটা হবে না। আমার ক্লায়েন্ট হতে হবে তানিম, ভেরি স্পেসিফিক ইনস্ট্যান্স, যাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে তাকেই পাঠাতে হবে। So that particular instance should be the client to receive my Arduino. But instance 100টা থাকতে পারে, বুঝতে পেরেছেন? তো তাহলে আমি আমার কন্ট্রোলারের একটা নিজে নিজে একটা ইনস্ট্যান্স বানালাম এখানে, এই যে ড্যাশবোর্ড ভিউতে গিয়ে আমি নিজে নিজে আমি একটা ইনস্ট্যান্স বানালাম কি নিউ ভিজিটর কন্ট্রোলার। তাহলে নেক্সট কন্ট্রোলার 1, নেক্সট কন্ট্রোলার 2, নেক্সট কন্ট্রোলার 3, এইভাবে আমি যত খুশি ইনস্ট্যান্স বানাতে পারি। এদেরকে ডাটা পাঠিয়ে তো লাভ নাই। তাহলে ডাটাটা পাঠাতে হবে কোন কন্ট্রোলার ইনস্ট্যান্সকে? এফএক্সএমএল লোডার যে ইনস্ট্যান্স তৈরি করে সেইটাকে। আপনি যখন এফএক্সএমএলটাকে লোড করেন তখন এফএক্সএমএলটার যে রেন্ডারিংটা হয় সেই রেন্ডারিংটা করার সময় সে একটা কন্ট্রোলার ইনস্ট্যান্স তৈরি করে এবং বলা হয় যে এই কন্ট্রোলার ইনস্ট্যান্স উইল, এই যে আমার এফএক্স আইডি গুলো আছে টেক্সট ফিল্ড, রেডিও বাটন ইত্যাদি, এগুলো তো প্রাইভেট ফিল্ড। এগুলো কি স্ট্যাটিক ফিল্ড? নো। কন্ট্রোলার ক্লাস এগুলো কি স্ট্যাটিক ফিল্ড? আপনার যে ফিল্ডগুলো আছে আর দে স্ট্যাটিক? নো, হইলে তো এখানে বলাই থাকতো যে প্রাইভেট স্ট্যাটিক। তার মানে সব কন্ট্রোলার একই বর্ডার প্লেন শেয়ার করতো, তা তো না। প্রত্যেক কন্ট্রোলার হ্যাজ ইটস ওন বর্ডার প্লেন। তার মানে আমি যেটা রেন্ডার করছি ওইটা একটা উইন্ডো, আমার পাশের কম্পিউটারে আরেকজন আরেকটা উইন্ডো আনতে পারে না? তাহলে দেখেন আমি এটা আনছি না, এখন এনেছি কিনা? হ্যাঁ। তা আমি যদি আবার এটাকে রান করি তাহলে পাশে আরেকটা আসবে একই। তাহলে এইটার একটা কন্ট্রোলার আছে, পাশেরটার আবার আরেকটা কন্ট্রোলার আছে। তাহলে প্রত্যেকটা ভিউর জন্য একটা করে কন্ট্রোলার ইনস্ট্যান্স অ্যাভেলেবল। তাহলে আমার এই ভিউটার জন্য যে কন্ট্রোলার ইনস্ট্যান্স সেটাতে ডাটা পাস করতে হবে, আর সেটা আমি নিউ করলে তো হবে না, সেটা অলরেডি ক্রিয়েটেড while loading the fxml by the load method. তাহলে লোড মেথড আমাকে প্যারেন্ট রিটার্ন করে, অলসো ইট ক্রিয়েট দ্য কন্ট্রোলার ইনস্ট্যান্স। সেইটাকে যদি আমি ক্লায়েন্ট বানাতে চাই তাহলে তো নিউ কন্ট্রোলার করলে হবে না। দ্যাট ইজ দ্য প্রবলেম উই আর হ্যাভিং হিয়ার। তাহলে আমি যদি এখন এখানে আমার নিজের কন্ট্রোলার নিউ করি তাহলে হবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এফএক্সএমএল লোডার যে কন্ট্রোলার ইনস্ট্যান্স তৈরি করেছে ওইটাকে আমার হ্যান্ডেলে নিয়ে আসতে হবে ইউজিং গেট কন্ট্রোলার মেথড। তাহলে এফএক্সএমএল লোডার ক্লাসের স্ট্যাটিক মেথড গেট কন্ট্রোলার, না নন স্ট্যাটিক মেথড গেট কন্ট্রোলার, ওই আমাকে আসলে ওই যে স্পেসিফিক কন্ট্রোলার ইনস্ট্যান্স সেইটা দিবে। তাহলে এইটাকে যখন আমি ক্লায়েন্ট বানাবো তখন আবার যখন লেভেল আপডেট করবে আসলে আমার ভিউ এর লেভেলটাকে আপডেট করবে। সো নাও ইট উইল ওয়ার্ক।
তাহলে আমরা নিজেরা কন্ট্রোলার ইনস্ট্যান্সিয়েট করলে কিন্তু হবে না। দ্যাটস হোয়াট আই এম সেইং। ঠিক আছে? ঠিক আছে, এখন দেখেন তাহলে এটা কিন্তু আপনাদের যে লোড মাল্টিপল এফএক্সএমএল উইদিন সিঙ্গেল সিন এই প্রজেক্টটাতেই করে দেওয়া আছে। এই আপডেটেড ভার্সনটা অলরেডি দেয়। এখন আপনি যদি একটা ইন্টিজার না পাঠিয়ে অবজেক্ট পাঠাতে চান, পাঠাতে পারেন। আপনি একটা কালেকশন পাঠাতে পারেন। ধরেন আপনি কন্ট্রোলার 1-এ ইউ হ্যাভ এ টেবিল, কন্ট্রোলার 1-এ ইউ হ্যাভ এ টেবিল, কন্ট্রোলার 2-তে আপনি এখন ধরেন আপনার একটা প্রোডাক্ট টেবিল আছে, প্রোডাক্ট টেবিলে আপনি কিছু প্রোডাক্ট ইনফরমেশন অ্যাকুমুলেট করছেন, ফাইল থেকে না, ধরেন ইউজারের কাছ থেকে নিলেন, কার্টে অ্যাড করলো, তো একটা কার্ট টেবিল আছে। ঠিক আছে, তাহলে কার্ট টেবিল যেটা, এটা তো এইমাত্র ইউজার আইটেমস গুলো কার্টে অ্যাড করলো, এখনো ডাটাবেসে যায় নাই। তো এখন আপনি যদি এই টেবিলের যে প্রোডাক্টগুলো টেবিলে অ্যাড করা হয়েছে ওগুলোকে ইউজ করে যদি আপনি ক্যাটাগরি ওয়াইজ একটা পাই চার্ট দেখাতে চান পরের এফএক্সএমএল এ, তাহলে পাই চার্টের ডাটা জেনারেট করতে হবে। এখন আপনার প্রোডাক্টে যদি 10টা ক্যাটাগরি থাকে, তাহলে 10টা ক্যাটাগরি আপনার কার্টের অ্যামাউন্টগুলো লাগবে। তো অল ইউ নিড টু ডু ইজ সেন্ড দ্য অবজারভেবল লিস্ট টু দ্য নেক্সট কন্ট্রোলার। ওটা ব্যাকগ্রাউন্ডে থাকবে, ওই অবজারভেবল লিস্ট থেকে ও দেখবে অবজারভেবল লিস্টের এলিমেন্টগুলো এক একটা প্রোডাক্ট, তো তখন ওই গেটার দিয়ে দেখবে যে কোন ক্যাটাগরি এবং প্রাইস কত। তাহলে ওইভাবে ক্যাটাগরি ওয়াইজ সাম বের করে ওগুলোকে আপনি আবার চার্টের ডাটা হিসাবে ক্রিয়েট করে চার্ট দেখাতে পারেন। তাহলে এগুলো ইউজ কেস বলছি আপনাকে, বিভিন্ন ধরনের যে হতে পারে। সো ইউ ক্যান সেন্ড এনিথিং অ্যাজ প্যারামিটার। একটা মেথডে যা পাঠানো সম্ভব এখানেও তা পাঠানো সম্ভব, বিকজ ইউ আর সেন্ডিং এ ভ্যালিড থিং অ্যাজ প্যারামিটার। তাহলে হোয়াট এভার কোয়ালিফাইস অ্যাজ এ প্যারামিটার ইউ ক্যান সেন্ড ইট। সেটা একটা প্রিমিটিভ হতে পারে, কোনো ক্লাসের অবজেক্ট হতে পারে, আবার আপনার কালেকশনসও হতে পারে। কালেকশনসের মধ্যে যদি আপনার নিজের তৈরি করা কোনো কালেকশন হয় তাহলে সেটা অ্যারে লিস্ট হতে পারে। আর যদি আপনি কোনো নোড থেকে বের করা কালেকশন হয়, যেমন কম্বো বক্স, টেবিল ভিউ, তখন অবজারভেবল লিস্ট হবে, তখন পাঠাতে হবে অবজারভেবল লিস্ট। And then you can use that observable list like an array list to do further processing, whatever you want to do. বুঝতে পেরেছেন? তাহলে any question regarding data pathing? তাহলে আমরা এটা ক্লোজ করতে পারি। ওকে, এখন এখানে কিছু সিনারিও আমরা বলছি। এটা আলোচনা হয়েছিল যে আপনি টেবিল ভিউ থেকে ফাইলে কিভাবে রাইট করবেন, এটা আলোচনা হয়েছে আপনাদের গতদিন। হ্যাঁ, ওকে। তাহলে আপনার এই যে ফাইলটা খুলতে হবে। ওকে, তো হয় আপনি ফাইল যদি এক্সিস্ট করে তাহলে আপনি সাবক্লাসেরটা ক্রিয়েট করবেন অ্যাপেন্ডেবল, আর যদি ফাইল এক্সিস্ট না করে তাহলে আপনি হেডার রাইট করতে চান, সো তখন আপনি এটা ক্রিয়েট করবেন। তো তারপরে আপনার ওই যে টেবিল ভিউ এর গেট আইটেমস আপনাকে অবজেক্টগুলো দিবে পি, সো রাইট করে ফেলেন, দেন ক্লোজ ইট। হ্যাঁ, এই যে রাইট, এটাই তো রাইট। সো আপনাকে অল ইউ নিড ইজ অ্যান অবজেক্ট আউটপুট স্ট্রিম। ফাইলটা খুলতে হবে ফাইল আউটপুট স্ট্রিম দিয়ে। অ্যাপেন্ড করতে চাইলে কমা দিবেন, অ্যাপেন্ড করতে না চাইলে কমা দিবেন না। আপনাদের ফাইল হ্যান্ডলিং এ আমি একটা হ্যান্ডেল ইউজ করেছিলাম FOS, কিন্তু সেটার প্রয়োজন নাই। আপনি সরাসরি অ্যানোনিমাস ইনস্ট্যান্সকেই, কারণ FOS কে আপনি কোথায় পাঠান? অবজেক্ট আউটপুট স্ট্রিমের কনস্ট্রাক্টরে, এখানে আপনি FOS দিয়েছিলেন,
বা এখানে আপনি এফওএস দিয়েছিলেন, কিন্তু উপরে আপনি বলে নিয়েছিলেন এফওএস ইকুয়াল টু নিউ এইটা বা নিউ এইটা। এটা তো সাব ক্লাস, কারণ আপনি যখন এটার ইনস্ট্যান্স হয় এইটা হবে, নাইলে এইটা হবে। তাহলে এইটার ইনস্ট্যান্স যখন এইটা হবে, তখন এই লাইব্রেরি ক্লাসে রাইট স্ট্রিম হেডার ইউজ হবে, ওখানে রাইট হেডার রাইট হবে। আর এটার ইনস্ট্যান্স যখন এইটা হবে, তখন এই ক্লাসে রাইট স্ট্রিম হেডার ইউজ হবে, হুইচ ইজ এমটি। এটাই তো পলিমরফিক কল। আপনি ওভারহল করছেন না, ডাব্লিউ ডট ওভারহল, কোন ক্লাসের ওভারহল ইউজ হবে, পিস্তলের না সোর্ডের না গ্রেনেডের? এখানে তো কোডের মধ্যে তো ডাব্লিউ। এখন ডাব্লিউ যে কে, এটা তো রান টাইমে ডিসাইড হবে, পিস্তল না সোর্ড না ওয়েপন। তো ওএস কে, এটা কি অবজেক্ট আউটপুট স্ট্রিম নাকি আপনার তৈরি করা সাব ক্লাস অ্যাপেন্ডেবল অবজেক্ট স্ট্রিম? এটা তো রান টাইমে ডিসাইড হবে। তো ডিসাইড হবে ফাইল এক্সিস্ট করে কিনা তার উপর। ফাইল যদি এক্সিস্ট করে, আপনি হেডার রাইট করতে চান না, তখন আপনি সাব ক্লাসের অবজেক্ট আউটপুট স্ট্রিম ইনস্ট্যান্সিয়েট করবেন, ওখানে সাপ্লাই দিবেন ফাইল আউটপুট স্ট্রিম কমা ট্রু দিয়ে। আর যদি হেডার রাইট করতে চান, তাহলে সুপার ক্লাসের হ্যান্ডেলটা যে ক্লাসের, সেই ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করবেন, ওখানে সাপ্লাই দিবেন ফাইল আউটপুট স্ট্রিম দিয়ে, ফাইলটা ওপেন করে উইদাউট ট্রু। এটাই তো আপনার স্ট্রিম ক্রিয়েট করা। তাহলে স্ট্রিমটাকে রেডি করলাম আমরা এখানে। ভেঙে ভেঙে করলে আপনি আরেকটা ফাইল আউটপুট স্ট্রিম নিতে পারেন, তখন এইখানে দিতে হবে এফওএস। এফওএস কি আপডেট করতে চাইলেন? ফাইল আপডেট আপনি কোনো ম্যাজিক ফর্মুলা নাই। কারণ কি, ফাইল তো ডাটাবেস না, ফাইল তো একটা ফ্ল্যাট ফাইল, স্ট্রিম অফ বাইটস। তাহলে আপনি যদি ফাইল আপডেট করতে চান, আপনাকে ইনডাইরেক্টলি করতে হবে উইথ কস্টলি ওভারহেড, কস্টলি প্রসেসিং, স্পেশালি ইফ দ্য ফাইল ইজ লার্জ। এই জন্য তো ফাইলে রাখে না। আমরা তো ডাটাবেস পারি না বলে ফাইল ইউজ করছি, বা ফাইলটা শেখা দরকার, সেটাও একটা কারণ, দুইটা মিলিয়েই। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে কখনো এই ফ্ল্যাট ফাইলে আপনার মানে অ্যাপ্লিকেশন ডাটা রাখবে না, ডাটাবেস থাকবে। এখন আপনি যদি সত্যি সত্যি আপডেট করতে চান, আপনি তো ধরেন একটা অ্যাড্রেস যদি চেঞ্জ করেন, হয় আপনার বাইট কমবে অথবা বাড়বে, তা আপনি কি বাইট বাড়লে কি বাকিদের ঠেলা দিয়ে সরাই দিতে পারবেন? এরপরে যে বাইটগুলো আছে সেগুলো তো আপনি ঠেলা দিয়ে সরাইতে পারবেন, তো তাহলে ওভাররাইট হয়ে যাবে, তাই না? এই জন্য আপনাকে যেটা করতে হবে, পুরো ফাইলটা অ্যারে লিস্টে লোড করে নিতে হবে। তারপরে ওই পার্টিকুলার অ্যারে লিস্টের মধ্যে ওই পার্টিকুলার অবজেক্টে গিয়ে সেটার দিয়ে আপডেট করেন, অথবা কোনো অবজেক্ট যদি ডিলিট করতে চান অ্যারে লিস্ট থেকে, সেটাকে ডিলিট করে দেন। দেন ইউ রাইট ব্যাক দ্য হোল অ্যারে লিস্ট টু দ্য ফাইল উইদাউট কমা ট্রু। উইদাউট কমা ট্রু করলে ফাইলটাকে সে রিপ্লেস করে দেবে। সো দ্যাট ইজ ইনডাইরেক্ট ওয়ে অফ আপডেটিং দ্য ফাইল। তো সেটা আপনি আপনার প্রজেক্টের যদি মনে করেন করা রাখতে চান, আপডেট করাটা এভাবে করতে হবে আপনাকে। বাট ইজ ইট এ অপটিমাল ওয়ে? নো, নট অ্যাট অল। It's a sub-optimal way, not even optimal. কিন্তু ফাইলে করতে হলে এটাই করতে হবে আপনাকে। কিন্তু ডাটাবেসে কি হচ্ছে, আপনি র্যান্ডমলি একটা পার্টিকুলার টেবিলের রোতে গিয়ে ওটাকে আপডেট করে দিতে পারতেছেন এসকিউএল কমান্ড দিয়ে। এখানে ওরকম কিছু নাই। ঠিক আছে, আর কি বাকি আছে? ট্রাই ক্যাচ তো বুঝছেন মোটামুটি। ট্রাই ক্যাচ নিয়ে আসলে ইনডেপথে অনেক আলোচনা করা যায়, কিন্তু আমাদের এখন এই মুহূর্তে আমাদের যেহেতু সেমিস্টারটাই ছোট, লেটে শুরু হয়েছে, তো এখন আপনি যেটা করতে পারেন যে আপনি শুধু এইটুকু জেনে রাখেন যে আপনার একটা ট্রাই ব্লক লাগবে ফাইল রিলেটেড কিছু করতে হলে। হ্যাঁ, আপনি যদি এফএক্সএমএল লোডও ইউজ করেন, তাও ট্রাই ব্লকের ভেতরে সেটা করতে হবে। আর এক্সেপশন হলে ট্রাই ব্লক সে লিভ করবে, করে সে ক্যাচ ব্লকে চলে যাবে। ক্যাচ ব্লকে গিয়ে আপনি আপনার কাজটা করবেন। না, এখানে হ্যাভ মাল্টিপল ক্যাচ ব্লক। সেক্ষেত্রে আপনি এখানে ডিফারেন্ট টাইপের এক্সেপশন দিয়ে মাল্টিপল ক্যাচ ব্লককে আপনি ওভারলোড করতে পারেন উইথ ডিফারেন্ট টাইপের এক্সেপশন প্যারামিটার। কারণ এক্সেপশন কিন্তু একটা সুপার ক্লাস, ওরও বিভিন্ন সাব ক্লাস আছে, সেগুলো দিয়ে আপনি বিভিন্ন ধরনের
ক্যাচ ব্লক করতে পারি। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। বোঝা গেল? আর কি বাকি আছে আপনাদের? ওকে, মানে আপনারা ইন্টারেস্টেড থাকলে সেটা আমি করতে পারি, টাইম তো আছে তাই না? হ্যাঁ। কিন্তু আপনাদের যেগুলো প্রজেক্টের দরকার এই রিলেটেড কিছু বাকি আছে কিনা? চার্ট আমরা দেখে ফেলছি। চার্টে যে ডাইনামিক নোডের ডাইনামিক হ্যান্ডলার এটা দেখে ফেলছি না দেখি নাই? আচ্ছা, তাহলে চার্টেরটাতে একটু আসি। চার্ট তো মিনি আইএসএ আছে। বুঝেন নাই? চার্ট বুঝেনই নাই? আচ্ছা ঠিক আছে, চার্টটা আমি আবার দেখাচ্ছি। তো চার্টের জন্য আপনাকে কি করতে হবে? যে আপনাকে আগে একটা চার্ট নোড নিয়ে আসতে হবে। ওকে, এই যে দিস আর দ্য চার্টস ইউ ক্যান ক্রিয়েট। ধরেন আমি একটা পাই চার্ট আনতে চাই, তাহলে পাই চার্টের একটা নোড নিয়ে আসবো। তাহলে এই হচ্ছে আমার পাই চার্ট। ওকে, তাহলে এটা হচ্ছে আমার পাই চার্টের চার্টের সারফেস এরিয়া। আচ্ছা, তো এটা যেহেতু আমার পাই চার্ট, এখন আমি যদি প্রিভিউ করি আমি কি আসলে কোনো চার্ট দেখতে পাচ্ছি? কেন দেখতে পাচ্ছি না? কারণ ডাটা লাগবে। Without data, chart cannot be generated, and data will come at runtime. তো এখন চার্টের একটা এফেক্ট সাজিয়ে দিতে হবে আপনাকে প্রথম কথা, বিকজ লাইক ইউর টেবিল ভিউ, লাইক ইউর কম্বো বক্স, চার্ট অলসো মেনটেন্স অ্যান অবজারভেবল লিস্ট। তো কম্বো বক্সের অবজারভেবল লিস্ট আপনি কি অ্যাড করতেন? স্ট্রিং অ্যাড করতেন অথবা ইন্টিজার অ্যাড করতেন। সেকশন নাম্বার, সিলেক্ট ইউর সেকশন, কম্বো বক্স, ইন্টিজার অ্যাড করছেন। সিলেক্ট ইউর ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট নেম, স্ট্রিং অ্যাড করছেন। তাহলে কম্বো বক্সের অবজারভেবল লিস্টে আপনি হয়তো বা আপনার কম্বো বক্সের আইটেম হিসেবে যেটা দেখাইতে চান তার টাইপটা আপনি অ্যাড করছেন। ওকে, টেবিল ভিউতে আপনি কি অ্যাড করছেন? টেবিল ভিউয়ের যে অবজারভেবল লিস্ট ওখানে আপনি কি অ্যাড করতেন? অবজেক্ট, প্রোডাক্ট অবজেক্ট যদি প্রোডাক্ট টেবিল হয়, এমপ্লয়ি অবজেক্ট যদি এমপ্লয়ি টেবিল হয়, তাই না? সেরকম চার্টের, পাই চার্টের বা যে সব চার্টেরই একটা অবজারভেবল লিস্ট থাকে। তাহলে পাই চার্টের অবজারভেবল লিস্টে আপনাকে কি অ্যাড করতে হবে? ডাটা অবজেক্ট। ওকে, সো ডাটা। এখন ধরেন আমি যদি আপনাকে এইখানটাতে দেখাই, এখানে দেখেন রেজিস্টার রিপোর্ট গেলে যেমন জেন্ডার রেশিও পাই চার্টের একটা চার্ট। তাহলে এটা কিন্তু আমার চার্টের সারফেস এরিয়া। এখন এটা এন্ট্রি কেন দেখাচ্ছে? ওয়াই দ্য চার্ট ইজ নট ভিজিবল? কারণ চার্টের অবজারভেবল লিস্ট খালি, এই কারণে। তাহলে আমার এটা কিসের চার্ট? জেন্ডার রেশিও চার্ট। জেন্ডার রেশিওতে কয়টা কয়টা ডাটা থাকবে? রেশিও অফ হোয়াট? মেল এন্ড ফিমেল। তাহলে আমার দুইটা ডাটা অবজেক্ট লাগবে, তাই না? কিন্তু আমি যদি বলি যে আমার রেশিও অফ ইউটিলিটি বিলস, তখন কয়টা ডাটা অবজেক্ট লাগবে? তাহলে আমার ইলেকট্রিসিটি বিলের অ্যামাউন্ট, এটার জন্য একটা ডাটা অবজেক্ট লাগবে। গ্যাস, ওয়াটার, তা আপনার যে কয়টা ইউটিলিটি সার্ভিস, আপনি ইন্টারনেট, তাই না? ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস, ইন্টারনেট আরো যদি থাকে, তাহলে আপনার 4টা 5টা 6টা যে কয়টা ইউটিলিটি বিল আপনি পে করেন সেই কয়টা ডাটা অবজেক্ট লাগবে। তাহলে ডাটা অবজেক্ট কয়টা লাগবে এটা আপনাকে ডিসাইড করতে হবে যে রেশিও অফ হোয়াট। তাহলে সেখানে কয়টা পসিবিলিটি আছে? ততগুলো ডাটা অবজেক্ট। তাহলে আমার জেন্ডার রেশিও তো দুইটা পসিবিলিটি, মেল ফিমেল, আনলেস ইউ ইনক্লুড ট্রান্সজেন্ডার অর আদার্স। তাইলে আমার এখানে দুইটা ডাটা অবজেক্ট লাগবে। তো তাহলে আমি যখন এখানে ফ্যাকাল্টি দিব তখন সে ফ্যাকাল্টি ডট বিন ফাইল থেকে ফ্যাকাল্টি অবজেক্টগুলো রিড করবে,
যখন অবজেক্টগুলো রিড করবে লুপের মধ্যে একটা একটা করে, তখনই সে গেটার দিয়ে দেখবে গেট জেন্ডার, যেটা মেল না ফিমেল। তো বেসড অন দ্যাট আমার দুইটা কাউন্টার থাকবে, যে মেল ফিমেল, মেল 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 ফ্যাকাল্টি কাউন্ট, ফিমেল ফ্যাকাল্টি কাউন্ট, যেহেতু আমি ফ্যাকাল্টি সিলেক্ট করছি। তাহলে ওই যে ফ্যাকাল্টি ডট বিন যখন সে ওপেন করবে তখন সে দুইটা কাউন্ট তৈরি করবে, অবজেক্টগুলোর গেটার থেকে জেন্ডার দেখবে, অ্যাকর্ডিংলি দুইটা কাউন্ট তৈরি করবে। ওই দুইটা কাউন্ট দিয়ে সে দুইটা ডাটা অবজেক্ট তৈরি করে চার্টের অবজারভার লিস্টে দিয়ে দিবে। টেবিলের অবজারভার লিস্টে যেভাবে আমরা দিই, গেট আইটেমস ডট অ্যাড। গেট আইটেমস কেন বলি কম্বো বক্সে? কারণ অবজারভার লিস্ট হ্যান্ডেলটার নাম হচ্ছে আইটেমস, এই জন্য গেটার গেট আইটেমস। আর বাইরে থেকে অবজারভার লিস্ট তৈরি করে যদি ওটাকে রিপ্লেস করতে চান তাহলে সেট আইটেমস। আর এই ভেতরে যেটা আছে ওটাতেই যদি এক্সট্রা এলিমেন্ট অ্যাড করতে চান, গেট আইটেমস ডট অ্যাড। চার্টের যে অবজারভার লিস্ট ওটার নাম হচ্ছে ডাটা, তাহলে গেটারের নাম হবে গেট ডাটা, সেটার নাম হবে সেট ডাটা। তাইলে ওই যে গেট ডাটা ডট অ্যাড, এইভাবে আমাকে দুইটা ডাটা অবজেক্ট অ্যাড করে দিতে হবে। আর যদি আপনি বাইরে একটা অবজারভার লিস্ট বানান, তাহলে আপনার নিজের অবজারভার লিস্টে অ্যাড করবেন, করে আপনার নিজের অবজারভার লিস্টকে সেট ডাটা করে পাঠিয়ে দিবেন। তো চার্টের অবজারভার লিস্টে ডাটা অবজেক্ট দেওয়ার সাথে সাথে চার্ট চলে আসবে অটোমেটিক, বিকজ দে আর অবজারভেবল। সেম থিং হ্যাপেন্স উইথ কম্বো বক্স, টেবিল ভিউ। টেবিলের অবজারভেবল লিস্টে যখনই আপনি একটা অবজেক্ট অ্যাড করতেছেন, একটা রো অটোমেটিক চলে আসতেছে। টেবিলের অবজারভেবল লিস্ট থেকে যদি আপনি একটা অবজেক্ট ডিলিট করে দেন, সাথে সাথে টেবিল থেকে ওই রোটা চলে যাবে। So all you have to do is manipulate the observable list content. Automatically your table content will be adjusted. Same thing for combo box, same thing for chart. That's why they are observable. তাহলে এখন এটা ক্লিক করলে আমি দুইটা ডাটা অবজেক্ট ক্রিয়েট করে অ্যাড করে দিয়েছি। দুইটা ডাটা, মেল কাউন্ট, ফিমেল কাউন্ট। আমি যদি স্টুডেন্ট নেই, তাহলে স্টুডেন্ট ডট বিন থেকে মেল স্টুডেন্ট ফিমেল স্টুডেন্ট কাউন্ট বের করে তাদের রেশিও দেখাবে। কালার এই যে র্যান্ডম, এই যে আপনি একই জিনিস কালারও র্যান্ডমলি পিক করে, ঠিক আছে? তাইলে এটার কোডটা কিভাবে কাজ করতেছে? তাইলে এটা হচ্ছে আমার পাই চার্টের যে কন্ট্রোলার, সেটা এই যে ইউজার স্পেসিফিক কি আছে, ইউজার স্পেসিফিক জেন্ডার রেশিও চার্ট ভিউ কন্ট্রোলার। তো এখানে যদি আপনি দেখেন, এই যে লোড বাটন, আমি দুইভাবেই এটা দেখাচ্ছি। আমি যেটা দেখাচ্ছি যে স্টুডেন্ট ফ্যাকাল্টি হলে, স্টুডেন্ট হলে আমি বাইরে থেকে অবজারভার লিস্ট সাপ্লাই দিব, আর ফ্যাকাল্টি হলে ভেতরেরটাতে আমি ইউজ করব। দুইটা ভাবেই এটা দেখানো আছে। তাহলে আমি একটা বাইরে থেকে যদি অবজারভার লিস্ট দিতে চাই, তাহলে আমাকে অবজারভার লিস্ট হ্যান্ডেলে একটা অবজারভাবল অ্যারে লিস্ট নিয়ে আসতে হবে from the factory method. So these are called factory class, and this is a factory method. Okay, factory method because it creates a class for me. I don't need to create that variant of array list class যেটা observable list কে ইমপ্লিমেন্ট করে। ও নিজেই একটা array list ক্লাসের ভ্যারিয়েন্ট তৈরি করবে with observable methods overridden, ওটাকে একটা ইনস্ট্যান্স তৈরি করবে এবং সেই ইনস্ট্যান্স সে আমাকে রিটার্ন করবে as a observable list handle. তাহলে অবজারভার লিস্ট হ্যান্ডেলে আমি ওটাকে পেয়ে গেলাম। এখন এই লিস্টটাকে আমি ক্লিয়ার করে নিলাম, নিয়ে ওখানে আমি কি করতেছি, যে আমার কম্বো বক্স যদি স্টুডেন্ট হয়, তাহলে আমি এখানে এই যে আমার অবজারভার লিস্টে দুইটা ডাটা ইনস্ট্যান্স অ্যাড করে দিচ্ছি। তাহলে ডাটা ইনস্ট্যান্সের কনস্ট্রাক্টরে, ডাটা ক্লাসের কনস্ট্রাক্টরে গেলে দেখবেন যে প্রথমটা হচ্ছে লেভেল অফ দ্য ডাটা, আর সেকেন্ড প্যারামিটার হচ্ছে ডাটা ইটসেলফ। তাহলে এখানে লেভেল হিসাবে আমি বলছি যে মেল স্টুডেন্ট, আর পরেরটা তো আমার কাউন্ট। তো এখন আমার কাজ কি? আমার কাজ হলো এই যে সেট ডাটা, আমি ভেতরের অবজারভেবল লিস্ট ইউজ করছি না, আমি বাইরে যে অবজারভেবল লিস্টটা তৈরি করলাম এইটাকে ইউজ
করতেছি টু রিপ্লেস দ্য ডিফল্ট অবজারভেবল লিস্ট যেটা ভেতরে আছে। তাহলে ভেতরে যে অবজারভেবল অ্যারে লিস্ট আছে সেটাকে আমি রিপ্লেস করে দিচ্ছি উইথ মাই অবজারভেবল অ্যারে লিস্ট ফ্রম আউটসাইড। তাইলে এটা সেট ডাটা, এটা হচ্ছে চার্টের এফএক্স আইডি। আর যদি ফ্যাকাল্টি হয় তাহলে আমি আগে ওটাকে ভেতরটাকে এখন ইউজ করতেছি, আগে ওটাকে ক্লিয়ার করে নিলাম, নিয়ে তারপরে গেট ডাটা ডট অ্যাড যেটা আমরা আসলে করে আসছি কম্বো বক্সের ক্ষেত্রে বা টেবিলের ক্ষেত্রে। তো ওটা তো আমরা করতেই পারি, একটু অন্যভাবেও দেখলাম যে আমার যদি, কারণ কেউ আমাকে একটা অবজারভেবল লিস্ট দিল, ওইটা দিয়ে আমি চার্ট বানাতে চাই, তো তাহলে তো আমি এক্সিস্টিং চার্টকে যদি এক্সিস্টিং অবজারভেবল লিস্টকে যদি ইউজ করতে চাই ভেতরে যেটা আছে, আগে ওটাকে ক্লিয়ার করে নিতে হবে। গেট গেট ডাটা ডট ক্লিয়ার করে তারপর এখান থেকে লুপ চালায় একটা একটা করে আবার গেট ডাটা ডট অ্যাড করতে হবে। তাহলে এতগুলো স্টেপের দরকার কি? সরাসরি আমি বলতে পারি সেট ডাটা এইটা। সো দ্যাট ইজ অলসো এ পসিবিলিটি। তো যাই হোক, তাহলে এই হচ্ছে আমার কোড। ক্লিয়ার কেন করে নিতে হবে? কারণ আপনি বাটন তো বারবার ক্লিক করতে পারেন, ক্লিয়ার না করলে কি হবে? ডাটা অবজেক্ট বাড়তে থাকবে, তো তখন আপনি চার্টের স্লাইস বাড়তে থাকবে, দ্যাট হুইচ ইজ মিসলিডিং। বুঝতে পেরেছেন? কারণ এটা যদি আমি না দেই তাহলে কি হবে, বা এটাও যদি না দেই তাহলে কি হবে? এটা না দিলেও প্রথমবার তো এটা খালি থাকবে, কিন্তু পরের বার তো আর খালি থাকবে না। তো তাইলে এখন যদি আমি রান করি, এখন সব লিস্টই খালি, তো আমি ফ্যাকাল্টি দিলাম, ফ্যাকাল্টি আসলো দুইটা। এখন লিস্টে কয়টা আছে? দুইটা আছে না? তা আমি কি ক্লিয়ার করছি? ক্লিয়ার করি নাই। তাই এটা যদি আবার ক্লিক করি তাহলে এই চারটা হবে। ঠিক আছে, এটার ভ্যালু কত? 250। এটার ভ্যালু কত? 160। কত হয় 250 আর 160? 410-এর 250 ধরেন কত পার্সেন্ট? রেশিও তো পার্সেন্টে হবে, ধরেন এখানে 50, এখানে ধরেন আরো 15, 65% বা 70%-এর কাছাকাছি এটা, বাকিটা হচ্ছে ফিমেল ফ্যাকাল্টি। কিন্তু এখন যদি ডাবল ক্লিক করি আরো দুইটা অবজেক্ট অ্যাড হবে উইথ একই ভ্যালু, তো তখন 410-এর জায়গায় 820 হবে 100%। তখন 820-এর মধ্যে রেশিও করে চারটা দেখাবে, কারণ আমি তো ক্লিয়ার করি নাই, তাই না? আবার দিলে আরো দুইটা অ্যাড হবে, আরো দুইটা অ্যাড হবে, তো উইচ ইজ মিসলিডিং। এখন যদি আমি সোনাই সোহাগা এর সাথে আরো মিসলিড করতে চাই, স্টুডেন্ট নিয়ে আসি, তাহলে আমার অলরেডি 8টা ফ্যাকাল্টির আছে একই জিনিস 4 বার করে, সাথে আবার স্টুডেন্টের 2টা চলে আসলো। এখন স্টুডেন্টের সংখ্যা তো অনেক বেশি, 7,000, 5,000, আর ফ্যাকাল্টি হচ্ছে 200, 100। তো দেখেন ফ্যাকাল্টি গুলো কত রেশিওতে অনেক কমে গেছে। এই জন্য ইউ নিড টু ক্লিয়ার দ্য লিস্ট ওয়েন এভার ইউ ক্রিয়েট এ চার্ট। শুরুতে আপনি লিস্টটা ক্লিয়ার করে নেন, কারণ আপনি এখানে মাল্টিপল টাইম লিস্ট জেনারেট করার অপশন তো রাখছেন। এমন যদি হইতো যে একবারই জেনারেট করা যাবে, ক্লিক করলে ডিসেবল হয়ে যাবে বাটন, তাহলে না হয় সেটা হইতো। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এনি কোশ্চেন? এখন আপনাকে আমি যদি একটা প্রশ্ন করি, ধরেন এই 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 চার্টটা যদি খুলি সিন বিল্ডারে, তো এটা তো না এফএক্সএমএলটা। আচ্ছা, হাউ মেনি নোডস আর দেয়ার ইন দিস এফএক্সএমএল? কয়টা নোড আছে? হুম, এখন যাতে এই ভুল না হয়, 3টা, 5টা নোড আছে। একটা বাটন, একটা কম্বো বক্স, একটা লেভেল, একটা পাই চার্ট, একটা অ্যাঙ্কর পেন, 5টা। এখন আমি যদি ধরেন এই লেভেলে
একটা হ্যান্ডলার মেথড দিতে চাই, লেটস সে মাউস এন্টার। তাহলে মাউস এন্টার করলে, যে মাউস এন্টার করলো লেভেলের উপরে, করলে কিছু একটা সে করবে, ধরেন লেভেলের কালারটা চেঞ্জ করে দিবে, তাহলে একটা হ্যান্ডলার মেথড দিতে হবে। তা হ্যান্ডলার মেথড দিতে হলে কি করতে হবে? I have 5 nodes. I want to give a handler method to the level. What I need to do? Hmm? কোডে গিয়ে গেলাম, কোডে কি করব? কোডে কিছুই তো নাই, কিছুই তো নাই এখানে। হ্যাঁ, you are missing the first step. You have to select the level first. তাহলে আগে নোডটাকে সিলেক্ট করতে হবে, যেটাকে আমি যার জন্য হ্যান্ডলার মেথড ডিফাইন করতে চাই, আগে সেই নোডটাকে সিলেক্ট করতে হবে। Then you can go here and choose the event and give a handler name. তাই না? তাহলে যে ইভেন্ট, যে নোডটা সিন বিল্ডারে আছে, তাকে আমি সিলেক্ট করে একটা হ্যান্ডলার মেথড অ্যাসাইন করে দিতে পারি, রাইট? ওকে, এখন দেখেন রানটা দেখেন আরেকবার। এখন যদি আমি মাউস ক্লিক করি, তাহলে আমার এই মাউস ক্লিক ইভেন্টের সোর্স কোড নোড, এখানে যদি ক্লিক করি, এটা লেভেল পাইথন, এখানে ক্লিক করলে সোর্সকে এক করবে। এদের জন্য তো আমি কোনো হ্যান্ডলার মেথড রাখি নাই, এই জন্য কিছু হচ্ছে না। এখন লেটস জেনারেট দ্য চার্ট। এখন আমার সোর্সকে কোন নোড? চার্ট নোড। এনিথিং হ্যাপেনিং? নো, কারণ চার্ট নোড সিলেক্ট করে সিন বিল্ডারে কোনো হ্যান্ডলার মেথড আমরা দেই নাই। এখন আমার সোর্সকে নো, ডাটা নোড, এইটা একটা ডাটা নোড, এইটা আরেকটা ডাটা নোড, বাট দিস ডাটা নোডস আর রেন্ডার্ড অ্যাট রান টাইম। তাহলে এই যে ডাটা নোডকে যখন আমি সোর্স বানাচ্ছি, তখন এই ডাটা নোডের যে ইমেল হ্যান্ডলার, সেখানে গিয়ে আমি একটা অ্যালার্ট পপ আপ করে বলতেছি ভ্যালুটা যে 250, যে মেল ফ্যাকাল্টি ইউজার ইজ 250। এইটা যখন সোর্স হচ্ছে, তখন ওর ভ্যালুটা সে দেখাচ্ছে যে ফিমেল ফ্যাকাল্টি ইউজার ইজ 160। তাহলে এখানে আমার ইভেন্টের সোর্সকে ডাটা নোড। Now, do you have data node here? Then how can you assign the handler method? Scene builder আপনি handler method দিতে পারবেন for the node only if that node is part of the design. But if the node is not part of the design, if the node appears at runtime, dynamic node, then in scene builder you cannot assign the handler method. তাহলে ডাইনামিক নোডের জন্য আপনাকে ডাইনামিক্যালি হ্যান্ডলার মেথড অ্যাড করতে হবে। That's what we have done, and that is why it is working that way. এখন আপনার কাজ যদি হয় যে আমি চার্টটা শো করতে পারলে আমি খুশি, then your চার্টের কোড ends here. That's it. আপনার চার্টের কোড এখানেই শেষ। ঠিক আছে? আপনার চার্টের কোড এখানেই শেষ। এটা তো দরকার না, এটা নেক্সটে চলে আসছে। এখানে এখানে তাহলে বুঝতে পারলেন? কিন্তু আমরা এখন হ্যান্ডলার মেথড অ্যাড করতে যাচ্ছি ফর দ্য ডাইনামিক নোড।
তাহলে পাই চার্টের স্লাইস গুলো হচ্ছে ডাইনামিক নোড, মানে আপনি যে ডাটা অবজেক্ট গুলো তৈরি করছেন তার ইকুইভ্যালেন্ট নোড। পাই চার্ট বার চার্টের ক্ষেত্রে বার গুলো হবে আপনার ডাইনামিক নোড। লাইন চার্টের ক্ষেত্রে যে ডট গুলো কানেক্ট করে লাইন বানাচ্ছেন, ডট গুলো হচ্ছে আপনার ডাটা নোডের ডাইনামিক ইকুইভ্যালেন্ট। নোড অবজেক্টে ডাটা অবজেক্টের ডাইনামিক নোড। তাহলে ডাইনামিক নোডে আমাকে যদি হ্যান্ডলার মেথড অ্যাড করতে হয়, তাহলে ডাটা ইনস্ট্যান্স থেকে আগে আমাকে নোডটা নিতে হবে। তো এখন আমি কি করছি দেখেন, ফর লুপ দিয়ে এইখানটাতে আসেন, এই যে এই লাইনে আমরা কি করছি বলেন তো, what we are trying to do here? পাই চার্টের গেট ডাটা আমাকে কি দিবে, ডাটা অবজেক্ট। তো এটা যে পাই চার্ট ক্লাসের ভেতরে যে ইনার ক্লাস ডাটা, সেই টাইপের অবজেক্ট। তাহলে এই ছোট হাতে ডি ডাটাই আমার একটা একটা করে ডাটা অবজেক্ট পাবো। তাহলে ওইটাকে আমি বলতেছি এই ডাটা অবজেক্টের নোড ইকুইভ্যালেন্ট আমাকে দাও। নোডটা পেয়ে গেলাম। নোড ক্লাসের অ্যাড ইভেন্ট হ্যান্ডলার মেথডের মাধ্যমে ইভেন্ট হ্যান্ডলার অ্যাড করতে হবে। তো নোড ক্লাসের আরেকটা মেথড আমরা অলরেডি ইউজ করেছি, গেট সিন। এটা নোড ক্লাসের আরেকটা মেথড, অ্যাড ইভেন্ট হ্যান্ডলার। নাও অ্যাড ইভেন্ট হ্যান্ডলার হ্যাজ টু প্যারামিটার। ফার্স্ট প্যারামিটার হচ্ছে হোয়াট ইজ দ্য ইভেন্ট। ইন দিস আমরা ওই যে মাউস ইভেন্টে গিয়ে অন মাউস ক্লিকতে দিয়েছিলাম, এই জন্য এটার ইভেন্ট হচ্ছে মাউস ইভেন্ট ডট মাউস ক্লিক। যেমন এই যে অ্যালার্টে দেন না, অ্যালার্ট টাইপ ডট ইনফরমেশন অল ক্যাপিটাল, ইনফরমেশন অল অ্যালার্ট টাইপ ডট ইনফরমেশন, অ্যালার্ট টাইপ ডট ওয়ার্নিং, এটাকে বলে ইনাম। সেরকম মাউস ইভেন্ট ডট মাউস ক্লিক। তাহলে আপনি প্রথম প্যারামিটার কমা সেকেন্ড প্যারামিটার, এইটা হচ্ছে সেকেন্ড প্যারামিটার। দিস ইজ দ্য ডাইনামিক হ্যান্ডলার মেথড। তাহলে হ্যান্ডলার মেথডটাই সেকেন্ড প্যারামিটার। তাহলে ইভেন্ট, হোয়াট ইজ দ্য ইভেন্ট এন্ড হোয়াট ইজ দ্য মেথড, দ্যাটস দ্য প্যারামিটার অফ দ্য। সো এইটা কিন্তু আপনার কন্ট্রোলার ক্লাসের মেথড না, এই ইভেন্ট হ্যান্ডলার মেথডটা কিন্তু কন্ট্রোলার ক্লাসের মেথড না। এই মেথডের বডিটাই আপনি অ্যাড ইভেন্ট হ্যান্ডলারের সেকেন্ড প্যারামিটার হিসেবে দিচ্ছেন, আর ফার্স্ট প্যারামিটার হচ্ছে হোয়াট ইজ দ্য ইভেন্ট। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্যারা 1 হোয়াট ইজ দ্য ইভেন্ট, আর এটা হচ্ছে প্যারা 2। প্যারা 2 হলো যে হ্যান্ডলার মেথড overridden in handle as handle. না, আজকেই লাস্ট ক্লাস। জানুয়ারিতে তো ফাইনাল, আসার সাথে সাথেই ফাইনাল। 2 তারিখে ইউনিভার্সিটি খুলবে, 4, 5, 6 হচ্ছে ফাইনাল। যাদের কোঅর্ডিনেটেড আছে, মানে একসাথে হয় যেগুলো, সেগুলো অনেকের 2 তারিখ থেকেই পরীক্ষা শুরু, 3 তারিখ থেকে। না, কিভাবে আগাবো? তো ফিক্স রেজিস্টার অফিস ঠিক করে দিচ্ছে ফাইনালের টাইম না। আমরা তো রেজিস্টার অফিসের টাইমের বাইরে গিয়ে নিতে পারবো না। রেজিস্টার অফিসের একটা উইকলি টাইম থাকে, যে সানডে থেকে থার্সডে একটা শিডিউল করে দেয় ফাইনালের, তাই না? এর বাইরে ফ্রাইডে স্যাটারডেতে হতে পারে, কিন্তু সেটা অনলি ফর কোঅর্ডিনেটেড এক্সাম যে কোর্সগুলোতে হয় সেগুলোর জন্য। তো সেটাও ইন্ডিভিজুয়াল ফ্যাকাল্টি ডিসাইড করে না, এটা ডিপার্টমেন্ট থেকে রেজিস্টার অফিসে রিকোয়েস্ট যায় যে আমাদের সিএসসি 101, ডাটা স্ট্রাকচার, দিজ আর দ্য কোর্স, এরকম ধর 10টা কোর্সের লিস্ট পাঠায় যে নিড টু বি টেকেন টুগেদার ফর অল সেকশন। তো তখন রেজিস্ট্রার অফিস একটা স্লট এবং টাইম দিয়ে দেয় এবং রুম অ্যালোকেট করে দেয় যে ঠিক আছে সিএসসি 101 এর জন্য এতগুলো সেকশন, তাহলে দিজ আর দ্য রুমস। নর্মালি আপনার এক্সাম উইক যদি সানডে থেকে থার্সডে থাকে, তাহলে নর্মালি এটা হয় আগের ফ্রাইডে স্যাটারডে অথবা পরের ফ্রাইডে স্যাটারডে।
স্যার ফাইনালি আমাদের কি করবো? অলরেডি আলোচনা হয়ে গেছে। আপনাকে একটা ক্লাস ডায়াগ্রাম বানাতে হবে কাগজে, একটা মিনি ক্লাস ডায়াগ্রাম। ওখানে বেসিক কিছু রিকোয়ারমেন্ট থাকবে, যে আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাস, নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইন্টারফেস, হ্যাঁ, একটা দুইটা অ্যাসোসিয়েশন, একটা দুইটা অ্যাগ্রিগেশন, কম্পোজিশন, এরকম দেখায় আপনাকে একটা ছোট একটা ক্লাস ডায়াগ্রাম বানাতে হবে ফর এ স্মল ইউজ কেস। তাহলে আপনাকে একটা ইউজ কেস দিয়ে দেওয়া হবে, আপনি আপনার মতো করে একটা ক্লাস ডায়াগ্রাম বানাবেন। ওইটা 30 মার্ক। তো ওইটা আমরা পেপারে নিব, কারণ তো আপনাকে ড্র করতে হবে। ড্রটা হয়তো অনেক সময় লাগবে, তো আপনি হাতে ড্র করবেন। এটা জমা দিয়ে দিলেন, তারপরে আপনাকে মিডের মতো একটা প্রজেক্ট করতে হবে। তো মিডে তো আপনার ফাইল ছিল না, সিন সুইচিং ছিল না, এখানে আপনাকে দুইটা এফএক্সএমএল ইউজ করতে হবে। প্রথম এফএক্সএমএল এ মিডের মতোই ডাটা ক্যাপচার করে ফাইলে রাইট, আপনি অ্যারে লিস্টে ঢুকাইতেন মিডে, এখানে ফাইলে রাইট করতে হবে অবজেক্ট। আর সেকেন্ড, তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করে সেকেন্ড এফএক্সএমএল চলে গেলেন। 7 এফএক্সএমএল আপনি ফাইল থেকে অবজেক্ট রিড করে টেবিলে দেখাবেন, বা টেবিলে দেখানোর জন্য আপনাকে কিছু ফিল্টারিং এর কন্ডিশন দিয়ে দেওয়া থাকতে পারে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফিল্টারিং কন্ডিশন আপনি টেবিলে সব দেখাবেন না, মিডে যেটা করছেন একইভাবে। তাহলে প্যাটার্ন একই, মিডের প্যাটার্নটাই এখানে, মডেল ক্লাসটা আলাদা থাকবে, ঠিক আছে। তারপর আপনার ওই যে ভ্যালিডেশনের কিছু থাকতে, মানে মিডে যেরকম থেকেছে কিছুটা ভ্যালিডেশন, ওকে। তো এই হচ্ছে আপনার ফাইনাল। তাহলে আপনি যদি প্রজেক্ট ভালো মতো করেন, ফাইনাল খারাপ করার আসলে কোনো কারণ নেই। সত্যি সত্যি যদি আপনি প্রজেক্টে এফোর্ট দেন, প্রজেক্টে যদি এই কাজগুলো, লাইকলিহুড যে আপনার এগুলো করার কথা, যে আপনি ডাটা ক্যাপচার করে অবজেক্ট বানিয়ে ফাইলে রাইট করবেন, রিড করবেন, তাই না? এখন আউটপুটে আপনি চার্টও রাখতে পারেন। তাহলে মোট কথা হলো যে আপনার সিন সুইচিং এবং আপনাকে, কারণ এইটুকু যদি না পারেন আপনি প্রজেক্ট করলেন কিভাবে? প্রজেক্ট করতে হলে এইটুকু বেয়ার মিনিমাম তো পারা লাগবে আপনার, তাই না? না হলে আপনার প্রজেক্টের ইমপ্লিমেন্টেশন পার্টে আপনার কন্ট্রিবিউশন, তো আপনি তাহলে ক্লেম করবেন কিভাবে? তো তাহলে দেখেন, প্রজেক্টে এখন এই প্রজেক্টে যারা সময় দিচ্ছেন তারা কিন্তু অলরেডি ফাইনালের জন্য প্রিপেয়ার্ড। এখন তারপরেও আপনার একটা সময় থাকবে, বন্ধটাতে প্র্যাকটিস করেন অনেক বেশি বেশি, তাহলে পরে দেন ফাইনালে কিন্তু আপনাদের কত 35 না 40%? 40 কোর্স আউটলাইনে কি 40 আছে? কোর্স আউটলাইনে কি আছে? ফাইনালে 40, মিডে 20, তারপরে কুইজে কত 10, 50, প্রজেক্টে 30, 80, মিডে 20, 60, 40, 30, 70, 90, 100, তাই না? তো তাহলে আপনার প্রজেক্টে যদি আপনি একটু এফোর্ট দিয়ে কাজগুলো করে দেন, স্যাটারডের মধ্যে দিতে হবে আপনাকে, তাহলে কি হচ্ছে যে আপনার এই প্রেসারে আপনার একটা কোডিং প্রিপারেশন হয়ে যাচ্ছে। দেন ইউ হ্যাভ এনাফ টাইম টু প্র্যাকটিস। আপনি যাতে এই, দেখেন এই অন্যান্য সেমিস্টারে কিন্তু এত টাইম পান না আপনারা, তাই না? এই যে প্রজেক্ট সাবমিট করে ফেললেন, তার 2 দিন 3 দিন পরেই আপনার ফাইনাল এক্সাম। কিন্তু এই সেমিস্টারে এটা একটা ইউনিক সিনারিও, যেহেতু আমাদের জুলাইয়ের সেমিস্টারটা পরে শেষ হয়েছে, এটা আরো পরে শুরু হয়েছে, যার কারণে আমাদের মিনিমাম কিছু ক্লাস না দিলে তো হয় না, এই জন্য আমাদের ফাইনালটাকে ট্রান্সফার করে জানুয়ারিতে দিতে হয়েছে। তো মাঝখানে আপনি একটা রিসেসের ব্রেক পেয়ে গেছেন 10 দিন। তো এই 10 দিন আপনি যদি বেড়ান টেরান, ঠিক আছে বেড়ান, সমস্যা নাই, 2-1 দিন বেড়ান, দেশের বাড়ি যাইতে পারেন, কক্সবাজার যেতে পারেন, কিন্তু 10 দিন তো আর বেড়ানোর দরকার নাই। আর বেড়াইলেও ওর মাঝে আপনি রাতে বসে বসে প্র্যাকটিস গুলো করেন, ল্যাপটপ সাথে রাখেন, তাই না? তাইলে যেটা হবে যে ফাইনাল, আসলে ফাইনাল যারা থাকে শেষ পর্যন্ত, যারা কাজ করে, তাদের ফাইনাল আসলে খারাপ, মানে আপনি যদি আসলে কিছু না করেন, উইথড্র দেন নাই, তখন খারাপ হতে পারে, কাজও করেন নাই, কিন্তু মানে কোশ্চেন তো নোন, ফরম্যাট তো নোন, এক্সাক্ট ভ্যালিডেশনটা কি আসবে সেটা আপনি জানেন না, এক্সাক্ট ফিল্টারিংটা কি করতে হবে সেটা আপনি জানেন না, মডেল ক্লাসটা কি হবে, তার ফিল্ড কি হবে সেটা আপনি জানেন না, বাট ফরম্যাট তো নোন।
তাহলে ওই ফরম্যাটে আপনি নিজেই তো প্রবলেম বানায় প্র্যাকটিস করতে পারেন 10টা, তাই না? আপনার প্রজেক্টেই তো অনেক মডেল ক্লাস আছে, এগুলো দিয়েই তো আপনি এই প্র্যাকটিসগুলো করতে পারেন। ঠিক আছে, ওকে। তো তাহলে এখন খেয়াল করেন, এই যে হ্যান্ডেল মেথডটা, এটা অন্য কোনো নামে হইলে হবে না। তাহলে এই হ্যান্ডেল মেথডে আমরা কি করতেছি, আমরা একটা অ্যালার্টে আমার এই যে ডাটা অবজেক্ট, ওটার নাম আর পাই ভ্যালুটা আমি অ্যালার্টের কন্টেন্ট হিসাবে শো করে দিচ্ছি। তাইলে আমার এই হ্যান্ডলার মেথডের কাজ হচ্ছে একটা অ্যালার্ট জেনারেট করা। আপনি অন্য কিছু করতে চাইলে করেন, ইউ আর ফ্রি টু ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। বটম লাইন ইজ আপনাকে হ্যান্ডেল মেথড ওভাররাইড করতে হবে। আর হ্যান্ডেল মেথডের প্যারামিটার কি হবে, আপনার এটা যেহেতু মাউস ইভেন্ট, তাহলে হ্যান্ডেল মেথডের প্যারামিটারও হবে মাউস ইভেন্ট। আপনি যদি অন অ্যাকশনে দিতেন তাহলে এটা হতো অ্যাকশন ইভেন্ট, তখন এখানেও অ্যাকশন ইভেন্ট। তাহলে প্যারামিটারটা অ্যাকশন ইভেন্ট হতে পারে, মাউস ইভেন্ট হতে পারে, তাহলে এটা হচ্ছে জেনেরিক টাইপ। আর আপনার যেহেতু এটা মাউস ইভেন্ট, তাহলে এটা এই ইভেন্ট হ্যান্ডলারের জেনেরিক টাইপ মাউস ইভেন্ট, দেয়ারফর এটারও এটাই আসবে। এখন প্রশ্ন হলো যে আপনি যে ওভাররাইড করলেন, ওভাররাইড মানে আপনাকে বাধ্য করা হচ্ছে এই নামেই মেথডটা রাখতে হবে, অন্য নামে রাখা তো লাভ নাই, এই নামে ওভাররাইড করাই লাগবে, কারণ এটা আপনাকে অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে আপনি ইনহেরিট করেছেন। তাহলে এই ক্লাসের একটা সোর্স অফ ইনহেরিটেন্স আছে। এখন এই ক্লাসের সোর্সটা কি? এই ক্লাসের সোর্স হচ্ছে এই ইন্টারফেস, এটা একটা ইন্টারফেস। দেখেন নিউ আমরা কি করি, এখানে খেয়াল করেন, আপনি যখন একটা ক্লাস ইনস্ট্যান্স ক্রিয়েট করেন, হাউ টু ক্রিয়েট ইনস্ট্যান্স অফ এ ক্লাস, ওকে। ইফ দ্য ক্লাস হ্যাজ এ নেম, অর্থাৎ ক্লাসটা অলরেডি ডিফাইন করা আছে, ফর এক্সাম্পল প্রোডাক্ট, তাহলে আপনি নিউ প্রোডাক্ট এরকম করেন। তো ধরেন আপনি ইউজ প্রোডাক্ট নামে একটা মেথড কল করছেন, client.useProduct, তাহলে ওখানে আপনি একটা প্রোডাক্ট ইনস্ট্যান্স দিতে চান, তাহলে আপনার প্রোডাক্ট ক্লাসটা অলরেডি ডিফাইন্ড, এটা ইট হ্যাজ এ নেম, তাহলে আপনি নিউ প্রোডাক্ট করে ইনস্ট্যান্সটা সাপ্লাই দিলেন। কিন্তু যদি ক্লাসটা এক্সিস্ট না করে তখন কি করবেন? তো তখন তখন আপনি যেটা করবেন যে আপনার এখানে তো নিউ কি দিবেন, নিউ যদি অ্যানোনিমাস হয়, অ্যানোনিমাস ক্লাস হিসেবে ওয়ান টাইম ইউজ যদি হয় আপনি এটা করতে পারেন। এখানে কি করেছিলেন, নিউ প্রোডাক্ট, তাই না? তাহলে আপনার তো কোনো ক্লাস নাই, আপনি এখন বানাবেন বসে বসে ক্লাস, সেইটাকে আবার আপনি সাপ্লাই দিবেন, তাইলে আপনি নিউ অ্যানোনিমাস ক্লাস। ক্লাস থাকলে তো ক্লাসের নাম দিলেই হচ্ছে, বডি তো দরকার নাই, নাম থেকেই সে বডি পাবে। কিন্তু আপনার তো ক্লাসই নাই, তাহলে বডিটা দিতে হবে অথবা ক্লাসটা বানাতে হবে। তাহলে বানালাম, বানিয়ে এখন আমি যদি অ্যানোনিমাস রাখতে চাই তাহলে নাম দেওয়ারও দরকার নাই, আর নাম দিতে চাইলে এখানে আমি একটা নাম দিতে পারি। তাহলে আপনার এখানে কি নাম আছে, আপনার এখানে নাম যেটা আছে সেটা হলো ইভেন্ট হ্যান্ডলার। এখন ইভেন্ট হ্যান্ডলার কিন্তু এই ক্লাসের নাম না, ইভেন্ট হ্যান্ডলার হচ্ছে এর ইন্টারফেসের নাম, কারণ এই হ্যান্ডেল মেথডটা সে এই ইন্টারফেস থেকে ইনহেরিট করে। কারণ আপনি যখন একটা ক্লাস বানান বলতে হয় না ইমপ্লিমেন্টস অমুক বা এক্সটেন্স অমুক, তাহলে তো এখানে আপনাকে বলতে হবে না। কিন্তু এখানে তো আপনি পাবলিক ক্লাস বলতেছেন, এখানে আপনি সরাসরি নিউ করতেছেন, তাহলে ওইটা এখানে বলে দিতে হবে। তাহলে আমি এটাকে কাকে ইনহেরিট করছি তার নামটা দিয়ে আমি নিজে অ্যানোনিমাস হিসাবে থাকলাম, কারণ এই পুরো ক্লাসের ইউজ অনলি ওয়ান টাইম টু সাপ্লাই দ্য মেথড অ্যাজ দ্য সেকেন্ড প্যারামিটার। তাহলে মেথডটাকে সেকেন্ড প্যারামিটার হিসেবে যাতে আমি সাপ্লাই দিতে পারি, সেই জন্যই এই ক্লাসটা তৈরি করা, ওয়ান টাইম ইউজ। ওকে, তো আপনারা যদি দেখাই, আমি এখানে দেখেন, এই যে কোথায় ফর লুপ, এই যে এই যে আমার
ইভেন্ট হ্যান্ডলার এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ইন্টারফেস, এই যে ইন্টারফেস, ওর মধ্যে হ্যান্ডেল মেথডটা অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে আছে। ইন্টারফেসে যাই থাকবে সবই অ্যাবস্ট্রাক্ট। তো ওইটাকেই আপনাকে ওভাররাইড করতে হবে। তো ওভাররাইড করতে হলে তোর একটা ক্লাস লাগবে, এবং এমন একটা ক্লাস যেটা আবার এই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে। তো সেই ক্লাসটা যদি আগে থেকে তৈরি করা থাকে তাহলে ভালো, কিন্তু আগে থেকে তো তৈরি করা নাই, আপনি ডাইনামিক্যালি তৈরি করতেছেন। তো ইট ক্যান বি ক্রিয়েটেড অ্যাজ অ্যানোনিমাস। ঠিক আছে, তা আমি এখানে অ্যালার্ট দিচ্ছি, আপনি চাইলে অন্য কিছু করতে পারেন, দ্যাটস আপ টু ইউ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার চার্ট। এখন আপনি যদি এগুলো করতে না চান, যে বারে ক্লিক করলে সে বারের একটা ইনফরমেশন দেখাবে, এইসব যদি করতে না চান, তাহলে আপনার এইটা লাগবেই না। চার্টের অবজারভেবল লিস্টে আপনি ডাটা অবজেক্ট দিয়ে দেন, কাজ শেষ। ওকে, তাহলে এটা গেল আমার পাই চার্ট। এখন আসেন লেটে আসছেন কেউ, আচ্ছা আপনাদের ওই অ্যাটেন্ডেন্সে আসার দরকার নাই, আপনার স্লটে চলে আসবেন পাইবার জন্য। আপনার তো এমডব্লিউ না, তো এম এ তো বন্ধ, ডাব্লিউ তে বোধহয় আপনাদের অ্যাটেন্ডেন্স, আপনাদেরই কবে ডাব্লিউ তে? সানডেতে, হ্যাঁ, তো ডাব্লিউ তে আসতে হবে না। ঠিক আছে, তো যারা উইথড্র করেন নাই আর কি, যারা ভাইবার জন্য এনরোল করেছেন তাদেরকে আমি দিয়ে দিব। খামাখা এসে লাভ কি, আপনি তো ক্লাস হবে না, তাই না? ভাইবা দিতে আসবেন, তো ওই স্লটে যারা তারা আসবে, আপনাদের আসার দরকার নেই। তা ওইটাই যদি আপনার স্লট হয় তাহলে আসবেন, সেটা অন্য বিষয়। আচ্ছা এখন খেয়াল করেন, এই যে পাই চার্ট, এখানে কয়টা ডাটা ইনস্ট্যান্স আছে? 5টা। এটাতে কয়টা আছে? 7। 7 ডাটা ইনস্ট্যান্স, তাই না? 1 2 3 4 5 6 7। হাউ মেনি ডাটা সেট? 5টা ডাটা ইনস্ট্যান্স, অনলি 1 ডাটা সেট। 7টা ডাটা ইনস্ট্যান্স, অনলি 1। একটার বেশি ডাটা সেট কিন্তু হবে না। পাই চার্টের উপরে তো পাই চার্ট বসানো যায় না, সেটা তো আপনি দেখতেই পাবেন না, তাই না? তাহলে একটাই ডাটা সেট, তো যেহেতু একটাই ডাটা সেট, আলাদা করে কোনো ডাটা সেট এখানে ইউজ করতে হবে না, সরাসরি চার্টের অবজার্ভ লিস্টে আপনি ডাটা অ্যাড করবেন। ওকে, বার চার্টে যদি আসেন, এই বারটাতে কয়টা ডাটা সেট? 5টা ডাটা অবজেক্ট, একটা ডাটা সেট। ডাটা সেট একটা, অবজেক্ট 5টা। কি টাইপের অবজেক্ট? ডাটা অবজেক্ট 5টা, কিন্তু ডাটা সেট একটা। এই ডাটা সেটকে বলা হয় সিরিজ, তাহলে এখানে একটা সিরিজ। এখন আপনাকে যদি আমি এইটা দেখাই, এখানে আপনি কি দেখতে পাচ্ছেন? 3টা ডাটা সেট। গুড, ইচ ডাটা সেট হ্যাজ 5 ডাটা অবজেক্ট। তাহলে এখানে একটা সার্ভে করা হয়েছে যে একটা প্রোডাক্ট নেভার ইউজড, রেয়ারলি ইউজড, সামটাইমস ইউজড, অফেন ইউজড, ভেরি অফেন ইউজড। তাহলে এখানে কতজন বলতেছে পার্সেন্টেজ ওয়াইজ যে নেভার ইউজড? তাহলে দেখেন, আমার যদি টোটাল রেসপন্ডেন্টদেরকে আমি একটা সিরিজেই রাখতাম, তাহলে আমার যদি 1000 রেসপন্ডেন্ট থাকে, তাহলে 1000-এর মধ্যে কতজন বলতেছে নেভার ইউজড, সেটা আসতো। কিন্তু এখানে আমরা এইজ গ্রুপে ভাগ করছি, যে 15 থেকে 24 এইজ গ্রুপ যারা, তারা বলতেছে নেভার ইউজড এতটুকু, রেয়ারলি ইউজড এতটুকু, ফ্রিকোয়েন্টলি ইউজড এতটুকু, ওকে, অফেন ইউজ এতটুকু, ভেরি অফেন ইউজ এতটুকু। আবার 25 থেকে 24 এজ গ্রুপের জন্য আলাদা করে পার্সেন্টেজ, আবার 35 অ্যান্ড প্লাস তাদের জন্য আলাদা করে পার্সেন্টেজ। দেখেন, একই একই কম্প্যারিজন আমি 3 ডিফারেন্ট সিরিজের জন্য করছি, রুব্রিক্স কিন্তু সেম, সেটা হচ্ছে যে ইউজ অফ দ্য প্রোডাক্ট। ওকে,
তো তখন আমার মাল্টিপল ডাটা সেট সাইড বাই সাইড আমি দেখাতে পারি বার চার্টে। পাই চার্টে তো ওটা দেখানো যায় না, এই জন্য পাই চার্টে আপনি শুধু ডাটাই অ্যাড করে দেন চার্টে। তাহলে চার্টের পাই চার্টের অবজারভেবল লিস্টের টাইপ হচ্ছে ডাটা, আর বার চার্টের অবজারভেবল লিস্টের টাইপ কিন্তু সিরিজ, নট ডাটা। তাইলে পাই চার্টে আপনি আমাদের স্টুডেন্ট এই যে রেশিও, ফ্যাকাল্টি রেশিও বা স্টুডেন্ট রেশিও, ওখানে পাই চার্টে আমরা কয়টা ডাটা অবজেক্ট অ্যাড করেছি? 2টা। এই বার চার্টে আপনাকে, বার চার্টের অবজারভেবল লিস্টে আপনি কয়টা জিনিস অ্যাড করবেন? 15টা, 3টা না 5টা? 5টা আর 3টা সেট আলাদা। How many elements you will add to the bar chart observable list? কেন? 5টা ডাটা অবজেক্ট, আর ডাটা অবজেক্ট তো ইন টোটাল 15টা, কিন্তু 15টা ডাটা অবজেক্ট 3টা সিরিজে আলাদাভাবে হোল্ড করা হচ্ছে। তাহলে চার্টে আসলে আপনাকে সিরিজ অ্যাড করতে হবে, কারণ এটা এক্স ওয়াই ক্যাটাগরি চার্ট যেগুলো আছে, বার চার্ট, লাইন চার্ট, এরিয়া চার্ট, ওকে, ইউ ক্যান অ্যাকচুয়ালি শো মাল্টিপল ডাটা সেটস অ্যাজ মাল্টিপল সিরিজ। তাহলে আপনার এক্স ওয়াই ক্যাটাগরির চার্ট যেগুলো, এদের অবজারভেবল লিস্টের টাইপ কিন্তু সিরিজ, নট ডাটা। তাইলে আপনাকে চার্টের বাইরে আগে সিরিজ তৈরি করে নিতে হবে। তাহলে সিরিজেও কিন্তু আবার একটা অবজারভেবল লিস্ট আছে, ওইটার টাইপ হচ্ছে ডাটা। তাহলে আপনি ডাটা অবজেক্টগুলো অ্যাড করবেন সিরিজে। এইভাবে সিরিজগুলো যখন রেডি হয়ে যাবে, সিরিজগুলো অ্যাড করবেন চার্টে। তো পাই চার্টের সাথে এক্স ওয়াই ক্যাটাগরি চার্টের এটা হচ্ছে ডিফারেন্স। পাই চার্টে কি করেন, ডাটাগুলো সরাসরি চার্টের লিস্টে দিয়ে দেন, কিন্তু এখানে ডাটাগুলো সরাসরি চার্টের লিস্টে দেওয়া যাবে না, ডাটাগুলো তাদের রেসপেক্টিভ সিরিজে দিতে হবে আগে, দেন সিরিজগুলো চার্টে অ্যাড করতে হবে। ঠিক আছে? তাহলে এখন এটা গেল। একই জিনিস আপনি লাইন চার্টও দেখতে পাবেন। ধরেন এটা যদি লাইন চার্ট হয়, এখানে কয়টা সিরিজ আছে? স্টক মার্কেটের ধরেন ইন্ডেক্স চার্ট, হাউ মেনি সিরিজ? এখানে কয়টা সিরিজ আছে? আপনি যদি লাইভ দেখাই, এই যে এটা একটা কি ধরনের চার্ট? এটা বার চার্ট, এটা এরিয়া চার্ট। লাইন চার্ট, কিন্তু যখন লাইন চার্টে আপনি এরিয়া সেট দিয়ে দেবেন তখন এরিয়া চার্ট। ঠিক আছে? লাইন চার্টও যদি ধরেন, এখানে ডাটা ইনস্ট্যান্স গুলো ওই যে প্রত্যেক মিনিটের যে ইন্ডেক্স ভ্যালু সেটা, তাহলে আপনার 1 ঘন্টায় আপনি 60টা ভ্যালু পাবেন। তাহলে এখানে 4 ঘন্টা, 10টা শুরু হচ্ছে, এখনো চলতেছে, তাই না? তাহলে এখানে প্রায় মিনিট প্রতি মিনিটের ডাটাগুলো যদি নেয়, তাহলে ততগুলো ডাটা অবজেক্ট, তাহলে প্রায় 250 ডাটা অবজেক্ট। কিন্তু সিরিজ কয়টা? একটা। সিরিজ কিভাবে বুঝলাম? মানে এখানে কয়টা সিরিজ? 3টা। এখানে কয়টা সিরিজ? একটা। এখানে কয়টা সিরিজ? 2টা। একইভাবে আপনি লাইন চার্টও বুঝবেন, এখানে কয়টা সিরিজ? একটা। এখানে কয়টা সিরিজ? 2টা। এখানে কয়টা সিরিজ? 3টা। তাহলে এইটাকে যদি আমি এখন রিপ্রেজেন্ট করতে চাই যে আমার মান্থলি পেমেন্ট ফর ইলেকট্রনিক্স, টোটাল ইলেকট্রনিক্স হলে একটা সিরিজ হইতো, কিন্তু আমি টোটাল ইলেকট্রনিক্স এর মান্থলি এক্সপেন্স না দেখায় আমি ট্যাবলেট, ল্যাপটপ, ডেস্কটপ আলাদা আলাদা দেখাচ্ছি, তাহলে আমাকে 3টা সিরিজ তৈরি করতে হবে। মাল্টিপল সিরিজ শো করা যাচ্ছে এখানে, এই জন্যই এটা সিরিজ অ্যালাউ করে। পাই চার্টে তো আপনি মাল্টিপল সিরিজ শো করতে পারবেন না, একটা পাইয়ের উপরে আরেকটা পাই যদি বসে, নিচের পাইয়ের রেশিও তো দেখাই যাবে না। ওই জন্য পাই চার্টে আমরা সিরিজ অ্যাড না করে, একটাই যেহেতু সিরিজের কোনো বিষয় নাই, সরাসরি ডাটা অ্যাড করে দিচ্ছি। তাহলে পাই চার্টের অবজারভেবল লিস্টের টাইপ হচ্ছে ডাটা, পাই চার্ট ডট ডাটা। কিন্তু এইটার লাইন চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, এদের অবজারভেবল লিস্ট যেটা আছে, এটাকে আপনার সিরিজ অ্যাড করতে হবে। তাহলে এক্স ওয়াই চার্ট ডট সিরিজ, আবার সিরিজে অ্যাড করতে হবে এক্স ওয়াই চার্ট ডট ডাটা। তো তাহলে আমরা যদি এইটাকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এটা একটা এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে
আমার আইরাসে এটা কোড করা নাই, কিন্তু আপনারা করে নিতে পারবেন। তাহলে দেখেন আমি এখানে লাইন চার্ট, এটা হচ্ছে আমার লাইন চার্টের এফএক্স আইডি, ছোট হাতের এল, গেট ডাটা ক্লিয়ার, খালি করে নিলাম। এখন এই লাইন চার্টে আমাকে অ্যাড করতে হবে সিরিজ, একটা একটা করতে পারি অ্যাড দিয়ে, অ্যাড অল দিয়ে একসাথে দিয়ে দিতে পারি। তাহলে আগে আমাকে সিরিজ করে নিতে হবে। তাহলে এক্স ওয়াই চার্টের ইনার ক্লাস সিরিজ, সিরিজ হচ্ছে একটা জেনেরিক ক্লাস হ্যাভিং টু জেনেরিক প্যারামিটার। তাহলে অ্যারে লিস্টের জেনেরিক টাইপ কয়টা? একটা, অ্যারে লিস্ট অ্যাঙ্গেল ব্র্যাকেটে স্টুডেন্ট, অথবা অ্যারে লিস্ট অ্যাঙ্গেল ব্র্যাকেটে স্ট্রিং। দুইটা জেনেরিক টাইপের কোনো ক্লাসকে আমরা ইউজ করেছি? করি নাই? করেছি তো, না বলতেছেন কেন? কি কি জেনেরিক ক্লাস আমরা ইউজ করেছি লাইব্রেরি থেকে বলেন তো দেখি। অ্যারে লিস্ট একটা, আর কম্বো বক্স, টেবিল ভিউ, টেবিল ভিউ কি দেন? স্টুডেন্ট অথবা এমপ্লয়ি। হোয়াট অ্যাবাউট টেবিল কলাম? দুইটা, এমপ্লয়ি কলাম স্ট্রিং, এমপ্লয়ি কলাম ইন্টিজার, এমপ্লয়ি কলাম লোকাল ডেট। তো এটাও সিরিজও এরকম দুইটা জেনেরিক টাইপ, কারণ এক্স অ্যাক্সিসে আপনি কি দিবেন, ওয়াই অ্যাক্সিসে কি দিবেন, ইউ ক্যান ডিসাইড। তাহলে একটা প্রথম জেনারিক টাইপটা আমরা বলছি, আমরা এক্স অ্যাক্সিসে মান্থ মাসের নাম দিতে চাই, সো স্ট্রিং, ওয়াই অ্যাক্সিসে আমরা ভ্যালুটা দিতে চাই, নাম্বার। তাহলে সিরিজের যে জেনারিক টাইপ দিব, ডাটাতেও সেই একই জেনারিক টাইপ ইউজ করতে হবে। টেবিল ভিউতে আপনি যদি বলেন এমপ্লয়ি, টেবিল কলামেও প্রথমটা এমপ্লয়ি হইতে হবে। এখন আপনি এই যে দেখেন কোথায় অ্যাড করতেছেন, সিরিজে, সিরিজের অবজারভেবল লিস্টে কি অ্যাড করতেছেন? এক্স ওয়াই চার্টের ডাটা। তা আপনি বলছেন যে আমার এক্স অ্যাক্সিসে স্ট্রিং, ওয়াই অ্যাক্সিসে নাম্বার, তাহলে যে জানুয়ারিতে 200 হোয়াট এভার। তাহলে আমি এইভাবে সিরিজের ডাটাগুলো অ্যাড করব। সিরিজের একটা নাম আমি দিতে পারি চাইলে, দিলে পরে চার্টের রুব্রিক্সে সেটা আসবে। সিরিজ 2, সিরিজ 3। তাহলে এই সিরিজগুলো আমার চার্টের লিস্টে আসলে সিরিজ অ্যাড করতে হবে। তিনবার অ্যাড ইউজ করতে পারি, অ্যাড অল দিয়ে একসাথে করে ফেলতে পারি, কম্বো বক্সে যেমন করছি। এনি কোশ্চেন? তাহলে আমাদের এখানে একটা বার চার্ট ছিল, এটা আপনারা করে নিতে পারবেন না? আশা করি পারবেন। কোর্স স্পেসিফিক উইথড্র চার্ট, কি পারবেন না? এটা আমি খালি রাখছি, রেন্ডার বার চার্ট বাটন অন অ্যাকশন। তাহলে এখানে যেটা হবে, এই যে পরেরটা, এখানে আপনি একটা কোড সিলেক্ট করবেন, এখান থেকে কিছু কোড আইডি দিয়ে রাখলেন, ধরেন CC213 সিলেক্ট করলেন, ইয়ার সিলেক্ট করলেন, ঠিক আছে, 2024-22 যাই দেন, সেমিস্টার সিলেক্ট করলেন, অটাম স্প্রিং হোয়াট এভার, দেন রেন্ডার চার্ট। তখন কি হবে, গ্রেডস ডট বিন থেকে গ্রেডস অবজেক্টগুলো রিড করে এই চার্টটা বানাতে হবে। তাইলে আমার গ্রেড কয়টা আছে? ধরেন আমি আপনাকে, এটা তো চার্ট, আপনি গ্রেডের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যদি করতে চান, লেটস সে you want to show a histogram, মানে which is basically frequency distribution, okay, of the grade. তাইলে আমার ডি কতজন, এফ কতজন, এইভাবে এ কতজন। তাহলে ধরেন আমার যদি 14টা গ্রেড থাকে, মানে আই, জেড, ওকে, আরেকটা কি যেন,
ডাব্লিউ এসব মিলে যদি আমার 14টা গ্রেড থাকে, তাহলে আপনার গ্রেডস ডট বিন ফাইলে গ্রেড ইনফো অবজেক্টগুলো রাইট করা আছে। তাহলে গ্রেড ইনফো অবজেক্টের ফিল্ড কি? স্টুডেন্ট আইডি ফরেন ফিল্ড, কোর্স আইডি ফরেন ফিল্ড, ইয়ার, সেমিস্টার আর গ্রেড কি পেলেন, এইটুকু হইলেই আমার একটা গ্রেড ইনফো হয়ে যায়। তাহলে ফ্যাকাল্টি যখন গ্রেড সাবমিট করে, গ্রেড ইনফো অবজেক্টগুলো ক্রিয়েট হয়ে হয়ে গ্রেডস ডট বিনে আসে। ঠিক আছে? এখন আপনি কি করবেন, আপনার তো এইটা নাম্বার অফ গ্রেডস তো ফিক্সড, কাজে আপনি এখানে অ্যারে লিস্টের জায়গায় অ্যারেও ইউজ করতে পারেন। তাহলে আমি একটা অ্যারে ইউজ করলাম, স্ট্রিং অ্যারে, গ্রেডের নামগুলো রাখলাম, আর তার করসপন্ডিং কাউন্ট রাখার জন্য একটা ইন্টিজার অ্যারে, যেহেতু এখানে কাউন্ট ক্যালকুলেট করতে হবে, ওই জন্য ওটাকে শুধু অ্যালোকেট করে রাখলাম, করে আমি ইনিশিয়ালি 0 দিয়ে রাখলাম, আর এগুলোতে আমি ভ্যালুই দিয়ে রাখলাম। এই লিস্টের মাধ্যমে ভ্যালু দিলে আর নিউ করতে হয় না, এটা আপনারা জানেন। ওকে, এখন ট্রাই ব্লকে গিয়ে আপনাকে কি করতে হবে, আপনার ধরে নিচ্ছে আপনার ওই স্ট্রিম এগুলো সব করা আছে। এখন আপনি এই যে রিড অবজেক্ট করবেন, রিড অবজেক্ট করলে কি পাবেন, গ্রেড ইনফো ইনস্ট্যান্স পাবেন, ওটা একটা গ্রেড ইনফো হ্যান্ডেলে নিয়ে নেন, এই যে এটাকে ইনিশিয়ালি নাল করা আছে। এখন আপনি যে গ্রেডার আছে না, গ্রেড গ্রেড আপনাকে গ্রেডটা দিবে। এখন সেই গ্রেড একটা স্ট্রিং, এখন আপনি এটা কম্পেয়ার করেন, এটা যদি এফ হয় তাহলে আপনি জানেন যে আপনার প্রথমটা এফ, তাহলে এইটার পজিশন 0, মানে এইটার গ্রেড কাউন্ট 0 কে প্লাস প্লাস করতে হবে। যদি ডি হয় তাহলে গ্রেড কাউন্ট 1 কে প্লাস প্লাস করতে হবে। যদি এ হয় তাহলে গ্রেড কাউন্ট 13 কে প্লাস প্লাস করতে হবে। তাহলে ইফ এফ গ্রেড কাউন্ট 0 প্লাস প্লাস, এলস ইফ ডি গ্রেড কাউন্ট 1 প্লাস প্লাস এন্ড সো অন। তাহলে প্রত্যেকটা কাউন্ট এখন আপনার রেডি। এখন আপনি কি করবেন, ক্যাশ ব্লক দিয়ে আপনি এখন চার্টে বারগুলো ক্রিয়েট করবেন। তাহলে আপনার একটা গ্রেড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন চার্ট বা ধরেন বার চার্ট, গেট ডাটা ক্লিয়ার। এখন এখানে আপনাকে কয়টা সিরিজ হবে, আপনার এই এক্সাম্পলটার জন্য কয়টা সিরিজ ইউজ করতে হবে, হাউ মেনি সিরিজ ইউ হ্যাভ টু ইউজ, এটা তো আপনাকে অ্যানালাইসিস করে বুঝতে পারতে হবে। তাহলে আমার প্রবলেমটা হলো মানে চার্টের যে প্রবলেম বা রিকোয়ারমেন্ট, সেটা হলো যে আমি ধরেন কন্ট্রোলার অফ এক্সাম দেখতে চাচ্ছে, এটা কন্ট্রোলার অফ এক্সামের একটা গোল যে সি দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ দ্য গ্রেড, তার মানে আইবির স্টুডেন্টরা কেমন করছে, কোন গ্রেডটা বেশি পাচ্ছে, কোন গ্রেডটা কম পাচ্ছে, অ্যাজ এ হোল তার একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তাহলে এখানে আমার সিরিজ লাগবে কয়টা, এটা যেহেতু বার চার্ট, এক্স ওয়াই চার্ট, তাহলে সিরিজ অ্যাড করতে হবে। কয়টা সিরিজ লাগবে, একটা। কিন্তু প্রবলেমটাকে যদি একটু চেঞ্জ করে দেওয়া হয় যে স্কুল স্পেসিফিক ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, কোন স্কুলের স্টুডেন্টরা ভালো করতেছে, তো তখন আমার 6টা স্কুল 6টা সিরিজ লাগবে। তখন কাউন্টগুলোর সংখ্যা ছোট ছোট হবে। আমি যদি একটা সিরিজ করি, পুরো আইইউবির কাউন্ট আসবে, পুরো আইইউবিতে ডি কতজন, পুরো আইইউবিতে এ কতজন। আর যদি আমি স্কুল ওয়াইজ করতে চাই, তাহলে 6টা স্কুল, তাহলে পুরো আইইউবি ডিটা 6টা ডিতে ভাগ হয়ে যাবে স্কুল ওয়াইজ, তো তখন আমার 6টা সিরিজ লাগবে। বুঝতে পেরেছেন? তাহলে এটা তো আপনাকে বুঝতে পারতে হবে যে প্রবলেমটা কি। প্রবলেমটা হচ্ছে শো দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ দ্য গ্রেডস স্কুল ওয়াইজ অথবা ফর দ্য হোল ইউনিভার্সিটি। তো এটা আমরা হোল ইউনিভার্সিটির জন্য ধরলাম, তাহলে আমার একটাই সিরিজ লাগবে। আমার এই কাউন্টগুলো আমি বের করে নিব চার্টে হাত দেওয়ার আগে। তাহলে আমার কাউন্টগুলো এখন রেডি, তার মানে আমার এইটা তো শুরুতেই দেওয়া ছিল, আর এই ভ্যালুগুলো এখন আমার রেডি, 14টা ভ্যালু, 14টা গ্রেডেড, 14টা কাউন্ট রেডি। কিভাবে রেডি, এই যে এখান থেকে রেডি, 14টা এলসিফ। ঠিক আছে, ওকে। এখন আমার যেহেতু রিড অবজেক্ট দিয়ে এক্সেপশন হবে, ব্লকে গিয়ে আমি বাকি কাজটা করব।
তাইলে আমি এখন আমার এই যে বার চার্টের ক্লিয়ার করে নিলাম, একটা সিরিজ তৈরি করলাম, সিরিজ 1 ইনস্ট্যান্সিয়েট করলাম, নিউ সিরিজ। এখন আমি এই সিরিজে ডাটা অ্যাড করব, কয়টা? 14টা। তাহলে সিরিজ 1 ডট গেট ডাটা ডট অ্যাড নিউ xy চার্ট ডাটা, এই যে গ্রেডস আই, আই যখন 0 তখন এটা হবে এফ, তাহলে গ্রেডস কাউন্ট 0 মানে এফ এর কাউন্ট। আই যখন 1 তখন এটা হবে ডি, এটা হচ্ছে ডি এর কাউন্ট। তাহলে দিস আর মাই অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন ডেটা, নট ফেক ডেটা। কিন্তু আমি আপনাকে যেগুলো দেখাইছি দিস আর ফেক ডাটা, প্রোগ্রামার ঠিক করে দিচ্ছে। তা আপনার প্রজেক্টে আপনি ফেক ডাটা দিতে পারবেন না, অ্যাপ্লিকেশন ডাটা ইউজ করতে হবে। আপনি একটা গোল রাখছেন, তাই না? তাহলে এই গোলটা একটা রিপোর্ট দেখার জন্য একটা চার্ট দেখতে চান, তাহলে চার্ট তো দেখবেন বেসড অন ইউর অ্যাপ্লিকেশন, এক্সিস্টিং অ্যাপ্লিকেশন ডেটা। আপনি যদি কোডের মধ্যে হার্ড কোড করে দেন, দ্যাটস নট অ্যাকসেপ্টেবল। আমি আপনাকে দেখাচ্ছি বোঝানোর জন্য, কিন্তু আপনাকে এই 500 দিলে হবে না, এটাকে বের করে নিয়ে আসতে হবে। যেমন এই যেখানে আমরা লুপের মাধ্যমে আগে ক্যালকুলেট করে লুপের মাধ্যমে, এই যে আমার এখন লুপটা কয়বার করবে, এই অ্যারের লেন্থ যত ততবার, 0 থেকে, ধরেন অ্যারে যদি 14 হয় তাহলে 0 থেকে 13। এখানে যেটা ছিল, এখানে তো আমি ফেক ডাটা দিয়েছি, তাই না? আই হ্যাভ গিভেন ফেক ডাটা, এই যে 250 মেল কাউন্ট, মেল ফ্যাকাল্টি 250, ফিমেল ফ্যাকাল্টি 160। এটা কি প্রোগ্রামার ঠিক করবে নাকি? কোডের মধ্যে হার্ড কোড করলে হবে? এটা তো চেঞ্জ হইতেছে, ফ্যাকাল্টি রিজাইন করতেছে, নতুন ফ্যাকাল্টি জয়েন করতেছে, তাই না? তাহলে তো একটা ডাইনামিক ডেটা, তাহলে এটা একটা রিয়েল টাইম ডেটা, এটা তো কোডের মধ্যে ফিক্স করে দেওয়া যাবে না। তাহলে এটা দিলে নট অ্যাকসেপ্টেবল। তাহলে আপনাকে কি করতে হবে? আগে আপনাকে এই চার্টে ডাটা অ্যাড করার আগে আপনাকে আগে ফাইল ওপেন করতে হবে। তাহলে ট্রাই ব্লক দিতে হবে আগে। ট্রাই ব্লকের ভেতরে আপনি এই যে এখানে এইটা না করে আপনাকে আগে এই কাউন্ট দুইটা বের করে নিতে হবে। ওকে, যে ওপেন স্টুডেন্ট ডট বিন and calculate two counts based on gender value, gender using getter method। এই ক্ষেত্রে ফাইলে তো আরেকটা জায়গা থেকে সেভ হচ্ছে, তাহলে আমার সিআইটিএস অ্যাডমিন যখন ইউজার ক্রিয়েট করতেছে এই প্রজেক্টে, সিআইটিএস অ্যাডমিনের কাজ হচ্ছে অ্যাড ইউজার। সে কি ইউজার অ্যাড করতে চায় এখান থেকে ডিসাইড করবে। তাহলে এগুলো হচ্ছে কমন ফিল্ড, সুপার ক্লাসের ফিল্ড, ইউজার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ফিল্ড, আইডি, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং, ইমেল, পাসওয়ার্ড। এখন সে যদি স্টুডেন্ট অ্যাড করতে চায় তাহলে এই ট্যাবটা ভিজিবল হবে, স্টুডেন্টের এক্সট্রা ফিল্ড যেগুলো মেজর, মাইনর, অ্যাডভাইজার, সিজিপিএ। যদি সে ফ্যাকাল্টি ক্রিয়েট করতে চায় তাহলে ফ্যাকাল্টি ট্যাবটা ভিজিবল হবে, তখন ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, পাবলিকেশন নাম্বার, স্যালারি, এইভাবে। তাহলে এই অবজেক্টগুলো কেউ না কেউ তো ক্রিয়েট করতেছে, কারো না কারো গোলস থেকে সেটা ক্রিয়েট হচ্ছে। তাহলে সিআইটিএস অ্যাডমিনের একটা গোল হচ্ছে অ্যাড নিউ ইউজার, তাহলে ওখানে একটা মেথড আছে সিআইটিএস অ্যাডমিন ক্লাসে অ্যাড নিউ ইউজার। তাহলে এই বাটনের অন অ্যাকশনে কিন্তু সিআইটিএস অ্যাডমিনের মেথড ইউজ হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার অ্যাড নিউ ইউজার, অ্যাড নিউ ইউজার ভিউ কন্ট্রোলার। এইখানে আমার সিআইটিএস অ্যাডমিনের একটা মেথড কল হচ্ছে। ওকে, যাই হোক, তাহলে বুঝতে পারছেন জিনিসটা কিভাবে কাজ করতেছে? তাহলে আমাদের ম্যাকে পারছেন না, আপনার গ্রুপমেট কারা? আপনারাও কি ম্যাক ইউজার? তাহলে কিভাবে করবেন? হাউ উইল ইউ আপলোড? আপনার তো একটা প্রজেক্টের মধ্যে সবার কাজ থাকতে হবে, সেটা আপনি কিভাবে করবেন? না, আমি তো গিটহাব ম্যাকে ইউজ করি না, যদিও আমার পার্সোনাল ম্যাক, কিন্তু আমি অফিসের কাজ এইটা দিয়েই করি। সেটা আমাকে না দেখে আপনাকে আমি বলতে পারবো না। কিন্তু যারা ম্যাক ইউজ করছে আগে,
তাদের সাথে আপনার কথা বলতে হবে। এসওডিটা কেউই মনে হয় ম্যাক ইউজ করে নাই। স্যার এই ফাইলটা স্যার আরেকটা ল্যাপটপ নিয়ে টেস্ট করলাম। সেটা করতে পারেন, আপনার প্রজেক্টটা আপনি একটা উইন্ডোজ ল্যাপটপে নিয়ে সেখান থেকে আপনি গিটে দিতে পারেন। কারণ দেখেন, আপনারটা আপনি করতেছেন, কিন্তু আপনার কি ওনার ক্লাস ইউজ করতে হয় না? তো ওটা কিভাবে করতেছেন? মাথা দেখাচ্ছেন কেন? অ্যান্সার দেন। তাইলে কিভাবে কাজ করে? আপনার ডিপেন্ডেন্সি নাই ওনার উপরে, তাহলে সেটা আপনার কাজ করাচ্ছেন কিভাবে? হ্যাঁ, তো ধরেন ওটা করলেন, ওনার ক্লাসটা আপনি আপনার প্রজেক্টে কিভাবে ইউজ করবেন? পেন ড্রাইভে কপি করে নেবেন। পেন ড্রাইভে কপি করে উনি যদি ওনার ক্লাস মডিফাই করে, তখন মডিফাইড ভার্সন আপনি পাবেন কোথায়? তো গিটে হলে কি হবে? উনি গিটে পুশ করবে, আপনি যখনই কাজ করবেন অন্যের ডাটা নিয়ে, তখনই আপনি একবার পুল করে নেবেন দ্য হোল থিং। তাহলে অন্যদের লেটেস্ট ভার্সনটা আপনি পাবেন। তো এখন আপনি যেটা করতে পারেন, টেম্পোরারিলি ওনাদেরকে বলেন গিটে পুশ করতে, তাহলে আপনি একটা উইন্ডোজ ল্যাপটপ থেকে পুল করে নিয়ে এখানে করতে পারেন, আবার এখান থেকে একটা উইন্ডোজ ল্যাপটপে দিয়ে পুশ করে দিতে পারেন। না হলে আপনি যেটা আপলোড করবেন শনিবার, ধরেন 11:30টায় আপলোড করবেন, তো উনি শনিবার রাত 10টা পর্যন্ত কাজ করবেন। তো ওনারটা আপনার এই পুরো সিঙ্গেল প্রজেক্ট, এটা কিভাবে আপনি ইন্টিগ্রেট? কপি পেস্ট করে দিলে দেখলেন যে বিল হচ্ছে না। কিন্তু যখনই ইনক্রিমেন্টাল যে যা করবেন ওখানে পুশ করে পুল করে দেখবেন যে ওইটা কাজ করে কিনা। তাহলে কি হচ্ছে যে অলওয়েজ ইওর প্যারেন্ট ভার্সন ইজ রানিং। বুঝতে পেরেছেন? আর নাইলে আপনাদের নিজেদেরকে মেকানিজম বের করতে হবে কিভাবে করবেন, কারণ আপনাকে তো ইন্টিগ্রেট করতে হবে। এটা তো এমন না যে 4টা আলাদা পার্ট আলাদা আলাদা ভাবে করলেন। অ্যাজ এ হোল ইট শুড ওয়ার্ক। যতটুকুই করছেন দ্যাট শুড রান, তাই না? অল্প করেন, পুরোটা 100% যদি না পারেন, যতটুকু পারছেন ততটুকু তো কাজ করতে হবে। এখন আপনারটুকু আপনারটা কাজ করে, প্রোভাইডেড অন্য কারোর উপর ডিপেন্ডেন্সি নাই। তো কারো কাজের ডিপেন্ডেন্সি না থাকলে সেটা ইন্ডিভিজুয়াল পিসিতে হয়তো কাজ করবে, আপনার পার্টটুকু করবে। কিন্তু এটা আনলাইকলি যে আপনার কারো উপরেই কোনো ডিপেন্ডেন্সি নাই। আপনার যে আরো 3জন টিমমেটের যে ক্লাসগুলো আছে, তাদের কোনো না কোনো ক্লাস আপনাকে ইউজ করতে হয়, তাহলে ডিপেন্ডেন্সি তো থাকবে। তাহলে ওনার তৈরি করা একটা ফাইল যদি আপনি রিড করতে চান, আপনার প্রজেক্টে ওনার ক্লাসটা থাকা লাগবে। এটা খুবই আনলাইকলি যে আপনার তৈরি করা ক্লাস দিয়ে আপনার পাঠ্যপুস্তকে কাজ হবে, আর কারো তৈরি করা ডাটার উপর আপনার কোনো ডিপেন্ডেন্সি নেই। এটা হাইলি আনলাইকলি, কম বেশি ডিপেন্ডেন্সি থাকে। তাহলে ওইটা আপনি কিভাবে? কথার কথা আপনি এখন ওগুলো করেন নাই, কিন্তু ওগুলো যখন করতে যাবেন তখন তো আপনি কিভাবে এটাকে এক জায়গায় রাখবেন, তাই না? তো এই জন্য মেক শিওর যে আপনারা যখনই যে যা করতেছেন এটা একটা সিঙ্গেল প্রজেক্টে যাতে অ্যাকুমুলেট হয়। এখন আপনি যদি গিটহাব ইউজ করতে প্রবলেম হয় আপনাদের, তাহলে এখন মন্দের ভালো হিসেবে গুগল ড্রাইভে একটা ইন্টেলিজে প্রজেক্ট রেখে দিতে পারেন। ওই গুগল ড্রাইভের যার যার ফোল্ডারে ঢুকে সে ফাইলগুলো আপলোড করে দিবে, দিয়ে ফোনে বলবে যে আমার ফাইল আমি আপলোড করছি, তখন ওই পুরোটা আপনি ডাউনলোড করে ওখানে টেস্ট করে দেখতে হবে। তো এটা তো কোনো ভালো পদ্ধতি না, এফিশিয়েন্ট পদ্ধতি না। ভার্সন কন্ট্রোলের জন্যই গিটহাব এত পপুলার। হ্যাঁ, তাই এইটা আপনি সেমিস্টারের শেষে কেন বলতেছেন? এটা তো আপনার সেমিস্টারের শুরুতে এটা রিজলভ করার কথা, তাই না? এখন আপনি সাবমিশন 3 দিন আগে বলতেছেন কেন? যাই হোক, এটা এখন ম্যানেজ করতে হবে। যদি কোনোভাবে নাই পারেন, তাহলে গুগল ড্রাইভে সবার ফাইলগুলো যাতে সবাই দেয় রিয়েল টাইমে, তাহলে আপনি যখন টেস্ট করবেন দ্য হোল সিস্টেম, সবাই কাছ থেকে জিজ্ঞেস করতে হবে সবার ফাইল কি দিছো ড্রাইভে, যার যার প্যাকেজ ফোল্ডারে? হ্যাঁ দিছি। এখন আপনি ডাউনলোড করে টেস্ট করে দেখেন সব ঠিক মতো কাজ করে কিনা। তো এইটা ইনএফিশিয়েন্ট একটা অ্যাপ্রোচ। আচ্ছা, আপনাদের মনে হয় সময় শেষ? হ্যাঁ, আমাদের ডান, ঠিক আছে।